চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করায় নিজেকে সামলাতে না পেরে স্যারের মুখেই ভুলবশত খাবলে ধরে ইয়ানুর। কিছু সময়ের জন্য যেন সব স্তব্ধ হয়ে গেছে। বাসের সকলে অবাক দৃষ্টিতে সামনে হয়ে যাওয়া দৃশ্য দেখে চলেছে। ইয়ানুর এখনো একইভাবে আছে। ইয়ানুরের একটা হাত বাসের সিটে বসে থাকা ব্যক্তির মুখে আর একটা ঘাড়ে, শুধু ধরে নেই, এক প্রকার খামচে ধরে আছে। ইয়ানুরের ধারালো নখগুলো যেন গেঁথে গেছে। কিছু সময় লোকটার দিকে তাকিয়ে এক ছটকায় সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তারপর কিছু না বলে এক প্রকার দৌড়ে নিজের জন্য বরাদ্দকৃত আসনে এসে বসে পড়ে। খুব হাঁপাচ্ছে সে। জীবনে কোনোদিন এমন বিবৃতিকর পরিস্থিতিতে সে পড়েনি। ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর ইয়ানুর ঢুকে পড়ে সেখানে লুকিয়ে পড়ুক। এর মধ্যে একজন স্যার এসে জিজ্ঞেস করে গেছে ইয়ানুর ঠিক আছে কিনা। কি যে লজ্জা লাগছিল, তবুও মুখে জোরপূর্বক হাসিয়ে নিয়ে মাথা নাড়িয়ে জানিয়েছিল সে ঠিক আছে। ইয়ানুরের কয়েকজন বান্ধবী ইয়ানুরের চোখের দিকে তাকিয়ে ইশারা করে মিটমিটিয়ে হাসছে, আর কয়েকজন ইয়ানুর আর তাদের নজর করা স্যার নামক অতিথির দিকে তাকিয়ে কি যেন গুজর গুজর ফুসুর ফুসুর করে চলেছে। ইয়ানুরের হুট করে খুব কান্না পেল। খুব নরম মনের সে, তাকে নিয়ে কোনো বাজে কথা হলে সহ্য করতে পারে না। তার উপর সে ইন্ট্রোভার্ট। ইয়ানুরের পাশে বসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে চলেছে তার বান্ধবী ইশরাত। যদিও বা তাতে কোনো লাভ হচ্ছে না। ইয়ানুরের চোখের পানি টলমল করছে, যেন একটু ছোঁয়া লাগলেই অঝোর ধারে ঝরে পড়বে। এইবারই ইয়ানুরদের কলেজ লাইফ শেষ। কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। তাই ছাত্রছাত্রীদের মন ফ্রেশ করার জন্য ওদের অনুরোধেই শিক্ষা সফরের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও বা ইয়ানুর আসতে চায়নি, তার অনেক পড়া বাকি। পড়া ছাড়া মেয়েটা কিছু বোঝে না। ইশরাত জোর করে নিয়ে এসেছে। ইয়ানুরের বাবা মাকে ইশরাতই বুঝিয়েছে যেন তাকে আসতে দেয়। ইয়ানুর অবশ্য এই বিষয় নিয়ে বাবা মায়ের সাথে একটা কথাও বলেনি। ওনারা অনেক ভেবেচিন্তে ইয়ানুরকে আসতে দিয়েছে। এভাবে ঘরে বসে সারাদিন বইয়ের ভিতর মুখ ডুবিয়ে রাখলে মেয়েটা না পাগলই হয়ে যায়। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হবে, বাইরের সম্পর্কে তার ধারণা খুব কম। এজন্য ওনারাই বলে পাঠিয়েছে। ইয়ানুরের স্যার তালহা ইয়ানুরের বাবার পরিচিত। তালহাকে দেখে রাখতে বলেছে। মূলত তালহা আর ইশরাতের ভরসাতেই ইয়ানুরকে পাঠিয়েছে তার বাবা। এজন্য তালহা এসে জিজ্ঞেস করে গেছে সে ঠিক আছে কিনা। কিছুক্ষণ আগে বাসে বক্সে গান ছেড়ে সকলেই নাচছিল। এটাই ওদের কলেজ লাইফের শেষ ভ্রমণ। পরে কে কোথায় চলে যায়, দেখা হবে কিনা কোনোদিন কেউই জানে না। তাই সকলে মিলে আনন্দ করছে। গান শুনে ইশরাতের খুব নাচতে ইচ্ছে করছে, কিন্তু সে ইয়ানুরের জন্য যাচ্ছে না। সবাই এত মজা করছে, অথচ মেয়েটা কানে হেডফোন লাগিয়ে বই নিয়ে এখানেও পড়া লাগিয়ে রেখেছে। বইয়ের দিকে মুখ রেখেই ইয়ানুর বলল, তুই কি নাচতে পারিস শিশু? কিন্তু কোনো কিন্তু না, আমার কোনো সমস্যা হবে না, আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, এখানেই তো। ইশরাত খুশি হয়ে ইয়ানুরকে জড়িয়ে ধরে চুমু খেতে গিয়েও ফিরে এলো, কারণ ইয়ানুর ব্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। আর সে যে এসব পছন্দ করে না তা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ইশরাতের। ইশরাত নাচার জন্য উঠতে উঠতে বলল, ঠিক আছে দোস্ত, তুই পড়াশোনা কর, আমি একটু নেচে আসি। ইয়ানুর মাথা নাড়িয়ে আবার বইয়ের ভিতর ডুব দেয়। যদিও খুব অসুবিধা হচ্ছে এত হই হুল্লোড়ে পড়তে, তবুও কিচ্ছু করার নেই তার। এর মধ্যে হুট করে কেউ এসে ইয়ানুরকে টেনে নাচের মধ্যে নিয়ে যায়। ইয়ানুর কিছু বুঝতেই পারলো না কি হচ্ছে তার সাথে। সকলেই তাকে নিয়ে প্রায় টানা হ্যাচড়া শুরু করে দিয়েছে নাচার জন্য। ইয়ানুর বলে চলেছে তাকে ছাড়ার জন্য কেউ কানেই নিচ্ছে না। তার হাত ধরে নাচানাচি শুরু করে দিয়েছে। ভাগ্যিস এই বাসের সব ছাত্রী, নয়তো ইয়ানুর এখানেই জ্ঞান হারাতো। মেয়েটা বলে চলেছে, আমাকে ছাড়ো, তোমরা নাচো, আমাকে ছেড়ে তো আমি নাচতে পারি না, আমার এসব ভালো লাগে না, প্লিজ আমাকে তোমরা ছাড়ো। কিন্তু কেউ শুনছেই না। এমনিতেই মেয়েটা খুব আস্তে কথা বলে, তাদের কানে হয়তো ইয়ানুরের কথা পৌঁছাতেই পারছে না। তার উপর গানের সাউন্ড। কয়েকজনের মধ্যে ইয়ানুরের কথা শুনেও পাত্তা দিচ্ছে না। ওদের টানাটানিতে সামনের দিকে চলে যায় ইয়ানুর। এর মধ্যে হুট করে গাড়ির ব্রেক কষায় নিজেকে সামলাতে পারেনি। ইয়ানুর সামনে থাকা ব্যক্তির মুখ আর ঘাড়ে ধরে নিয়েছে আচমকা। না ধরলে হয়তো এতক্ষণে রাস্তায় গিয়ে পড়তো বাসের দরজা দিয়ে। ইশরাত ইয়ানুরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে। সে পিছনের দিকে ছিল, তাই ইয়ানুরকে নিয়ে এত কিছু হলো বুঝতে পারেনি। নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছে তার।
একটু নাচার জন্য বান্ধবীকে কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। কিছু একটা ভেবে ইয়ানুরকে সে প্রশ্ন করে, নূর, তুই তো এখানে বসে পড়ছিলি, তাহলে ওইখানে কি করে গেলি দোস্ত? ইয়ানুর ধীর কণ্ঠে বলে, জানি না রে, হুট করে কে যেন আমাকে টেনে নিয়ে গেল, বুঝতে পারিনি। থাক, মন খারাপ করিস না কেমন, সব ঠিক হয়ে যাবে। বলেই পাশের সিটে চোখ যায় ইশরাতের। ওইখানে বসে তাদের ক্লাসমেট রিতা দাঁত কেলিয়ে হেসে চলেছে। ইশরাতের আর বুঝতে বাকি নেই এই কাজ কে করেছে। কিছু বলতে নিয়েও চুপ করে গেল ইয়ানুরের কথা ভেবে। তবে চোখ দিয়ে শাসাতে ভুলল না, যেন ইশরাত চোখ দিয়েই বলে দিচ্ছে, তোকে পরে দেখে নিচ্ছি। রিতা ইশরাতের চোখ রাঙানিতে পাত্তা না দিয়ে মুখ ভেঙিয়ে অন্যদিকে তাকায়। গাড়ি ব্রেক করেছে সাময়িক সময়ের জন্য। সকলে যেন একটু বের হয়ে ফ্রেশ হয়ে নেয়। ইশরাত বলার পরও ইয়ানুর গাড়ি থেকে নামলো না। গাড়ি এখন পুরাই ফাঁকা। ইয়ানুরকে একা রেখে ইশরাতও গেল না। তালহা স্যারই এসে পানি দিয়ে গেল। ইয়ানুর যার মুখে খাপড়ে ধরেছে লোকটা নাকি তালহা স্যারের বন্ধু। উনিও নাকি একজন টিচার, তবে কোথাকার তা জানা নেই। তালহা স্যারই নিয়ে এসেছে ওনাকে গেস্ট হিসেবে। লোকটা আসার পর থেকেই লোকটাকে নিয়ে সকলের কানাঘোষা। লোকটাই সকলের গল্পের একমাত্র টপিক যেন। এমন ছেলে যেন জীবনে দেখেনি কয়েকজন, এমনই ভাব। চোখ দিয়েই যেন লোকটাকে গিলে খাচ্ছে, অথচ লোকটার কোনো দিকে কোনো ভাবাবেগ নেই। এক মনে কানে হেডফোন গুজে চুপটি করে সিটে বসে আছে। পিছনে ফিরে বা আশেপাশে তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করছে না। নির্দিষ্ট সময়ে বাস এসে সিলেট থামে। গাড়ি থামার সাথে সাথে সকলের নামার যেন প্রতিযোগিতা লেগে গেছে, কারোর আগে কে নামবে। এত ভিড় ইয়ানুরের কোনো কারেই পছন্দ না, তাই সকলে বের হলেই সে বের হবে এমন ভাবনা নিয়ে চুপচাপ বসে আছে। আর ইয়ানুরকে ছাড়া ইশরাতও যাবে না, তাই অগত্যা সেও বসে আছে। সকলে নামার পর ইয়ানুর উঠে দাঁড়ায়। ইয়ানুরের আগে আগে ইশরাত যাচ্ছে। ইশরাত নেমে গেছে। ইয়ানুর সামনে পৌঁছাতে কারো কণ্ঠ শুনতে পায়, কাউকে আঘাত করলে সরি বলতে হয়। কেউ কি এটা শেখায়নি? আর এত বড় বড় নখ কি জমিতে হাল চাষ করার জন্য রাখা হয়েছে? ইয়ানুর পিছনে তাকিয়ে দেখে ওই লোকটা সিটে এখনো বসে আছে, চোখ নিবদ্ধ ফোনের মাঝে, কিন্তু গালে আর গলায় ওয়ান টাইম ব্যান্ডেজ। ইয়ানুর বুঝতে পারে ওর জন্যই এমন হয়েছে, কিন্তু সে চেয়েও সরি বলতে পারলো না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাই চলে যাওয়া ধরে। পিছন থেকে বিড়বিড় করে লোকটার বলা, ম্যানারলেস গার্ল। শব্দটা তার কানে আসতে ভুল করলো না। ইয়ানুর চোখের পানি মুছতে মুছতে বাস থেকে নামে। যত মোছার চেষ্টা করছে চোখ দিয়ে, ততই পানি ঝরে চলেছে। চোখ দুটো যেন আজ প্রতিযোগিতা করে চলেছে কতটুকু পানি ঝরাতে পারে। হাত দিয়ে না মুছে এবার ওড়নার এক কোণা দিয়ে মুছে চলেছে। ইশরাত এত সময় সামনে থেকে বক বক করে এগিয়ে চলেছে। ইয়ানুর যে তার কথার একটা শব্দ কানে নেয়নি, সেই দিকে মেয়েটার হুঁশ কোথায়। এর মধ্যে নাক টানার শব্দে নিজের কথা থামিয়ে ব্রু কুচকে পেছনের দিকে তাকায়। তাকিয়ে অবাক হয়ে যায়, তার প্রিয় বান্ধবী কেঁদে কেটে নাক মুখ চোখ লাল বানিয়ে ফেলেছে। আল্লাহ, নূর তোর কি হয়েছে? ব্যথা পেয়েছিস? পড়ে যাসনি তো আবার? ওই সিমরি, কথা বলছিস না কেন? আমি ম্যানারলেস গার্ল? কোন হালাই তোর এই কথা বলছে? তুই ম্যানারলেস হতে যাবি কোন সুখে? ধরি দুঃখে। যে বলেছে সে ম্যানারলেস, তার 14 গোষ্ঠী ম্যানারলেস। হালার করে হা। ইয়ানুরের দিকে তাকিয়ে, না মানে বলছিলাম, কত বড় সাহস! ইশরাতের কথায় ইয়ানুর কান্না থামিয়ে নাক মুখ কুচকে ফেলে। এই মেয়েটা কোনো দিনও নিজের ভাষা সংযত করতে পারবে না। কত করে বলেছে ইয়ানুর এমন ভাবে কথা না বলতেই, কিন্তু মেয়েটা শুনে কই। ইস্যু, তুই আগে তোর ভাষা ঠিক কর। ছি, মুখের কি ভাষা! এমন ভাবে বলছিস কেন? তোর কান্না দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই আমি না চাইতেও মুখ দিয়ে বের হয়ে গেছে। এসব বাদ দে, এখন বল কান্না করছিলি কেন? আর কে তোকে ম্যানারলেস বলেছে শুনি? পরে বলবো, এখন ভেতরে চল, রোদে আমার ভালো লাগছে না, ফ্রেশ হওয়া দরকার। আচ্ছা চল। বলেই দুজন রিসোর্টের ভিতর ঢুকে পড়ে। ইয়ানুর অবশ্য চারদিক ঘুরে ঘুরে দেখে চলেছে। রিসোর্টটা বেশ সুন্দর। ইয়ানুরের প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে, মন চায় হারিয়ে যেতে। কৃত্রিম পরিবেশ তাকে ততটা আকৃষ্ট করতে পারে না। রিসোর্টে ঢুকে যে যার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। এক রুমে 3 জন করে থাকবে। ইয়ানুর ফ্রেশ হয়ে এসে দেখে ইশরাত বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে মরার মতো পড়ে আছে। ফ্রেশ হবার কোনো নামগন্ধ নেই। ইয়ানুর গিয়ে ইশরাতকে ডাক দেয়।
ইস্যু, ইস্যু, ফ্রেশ হয়ে নে। তোর শরীরে কত জীবাণু এখন জানিস? এসব নিয়ে তুই বিছানায় শুয়ে আছিস কেন? হুম। ওঠ। ইশরাত নড়ে চড়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলে, দোস্ত একটু ঘুমাতে দে, বাসে নেচে হাত পা ব্যথা হয়ে গেছে আমার, তার উপর সেই ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে। ফ্রেশ হয়ে নে আগে। ইশরাত আর কোনো সাড়াই দেয়নি। ইয়ানুর অগত্যা আর ডাক দেয় না, জানি টেনে হিঁচড়েও কোনো লাভ নেই। তাই ফোনটা নিজের সাইড ব্যাগ থেকে বের করে বারান্দায় পা বাড়ায়। বারান্দায় গিয়ে ইয়ানুরের চোখ জোড়া শীতল হয়ে যায়। একরাশ মুগ্ধতা এসে ভর করে, বাতাস এসে নিজের শরীরটা ছুঁয়ে দিয়ে যায়। চোখ বন্ধ করে ইয়ানুর নিঃশ্বাস নেয়। বারান্দা থেকে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। ইয়ানুর কিছু সময় পরিবেশটা উপভোগ করে, তারপর বাড়িতে ফোন করে। বাবা মায়ের সাথে কথা বলতে হবে। মনটা কেমন আনচান করছে। ওদের রেখে ইয়ানুর এত দূরে কখনো আসেনি। ওপাশ থেকে ফোন রিসিভ করতে ইয়ানুর উৎসাহের সাথে বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মা জান। আম্মাজান ডাকটা শুনে ইয়ানুর চোখ বন্ধ করে ফেলে। এই ডাকটা শুনলে তার প্রাণ জুড়িয়ে যায়। পৌঁছে গেছেন আম্মা জান? হ্যাঁ আপু, মাত্র এসে পৌঁছেছি। সে কি আম্মা জান, আগে ফ্রেশ হয়ে রেস্ট নেবেন, তা না করে? ফ্রেশ হয়েছি আপু, ফ্রেশ হয়ে তোমাকে কল করেছি। আর তোমাদের না জানিয়ে আমি কি শান্তিতে রেস্ট নিতে পারতাম? তোমাদের তো টেনশন হচ্ছিল। এবার গিয়ে রেস্ট নিন, এখন পড়াশোনা করার দরকার নেই। ঠিক সময় খেয়ে নেবেন আর সাবধানে থাকবেন। আপু, আম্মু কোথায়? আমার আম্মু বাড়িতে আছেন, আমি একটু চা খেতে এসেছি, পরে কথা বলে নিয়েন। আম্মুকে বলে দিও আমি ঠিক আছি। আর চায়ে একদম কিন্তু চিনি দিতে বলবে না, তোমার কিন্তু চিনি খাওয়া বারণ। আম্মা জান। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। ইয়ানুর তার বাবার সাথে কথা বলে রুমে ঢুকে, তারপর এক সাইডে গিয়ে শুয়ে পড়ে। ইশরাত পাশেই বেঘরে ঘুমোচ্ছে। সেই কখন থেকে তালহা হেসে চলেছে। তালহার দিকে কটম দৃষ্টিতে কিছু সময় পর পর তাকাচ্ছে সৌন্দর্য, কিন্তু তালহা তাতে কোনো পাত্তা দিচ্ছে না। সে কিছুতেই তার হাসি থামাতে পারছে না। সৌন্দর্য তালহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর এই ভয়ঙ্কর হাসি থামাবি তুই? একদম আমার হাসিকে ভয়ঙ্কর বলবি না বেটা, তবে বলতে পারিস যদি ভয়ঙ্করের সাথে সুন্দর শব্দটা অ্যাড করে নিস তো। সুন্দর? আর তোর হাসি? ভাগ্যিস রিসোর্টের রুমগুলো সাউন্ড প্রুফ, নয়তো রাতের বেলা কোনো ভূত প্রেতের হাসি ভেবে পালিয়ে যেত লোকজন। অপমান করা বাদ দে বেটা, তোর গালার ঘাড় দেখলে কিছুতেই আমার হাসি থামছে না। আমি কি করবো বলতো? এত সুন্দর চেহারে মনে হচ্ছে কেউ সিল মেরে দিয়েছে। শুধু তোর জন্য আমার গালে আর গলায় স্পট হয়ে গেছে। তোর জোরাজুরিতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তাও চেয়েছিলাম আমার গাড়ি নিয়ে আসতে, কিন্তু তুই। আমার কি দোষ? আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তারপর দুষ্টু হেসে বলে, যদি লোকে অন্য কিছু ভাববে। সৌন্দর্য তালহাকে তাড়া করে বলে, বের হ তুই আমার রুম থেকে। ভাই, ভাবা যায় দ্য গ্রেট সৌন্দর্য ওয়াহিদের গালে আর গলায় মেয়ে মানুষের খামচিনে ঘুরে বেড়াচ্ছে। এই ব্রেকিং নিউজটা বন্ধু মহলে জানিয়ে দেবো নাকি? বলে চোখ মারে তালহা। সৌন্দর্য এবার নিজের পায়ের জুতা খুলে ছুঁড়ে মারে তালহার দিকে, কিন্তু তালহা ততক্ষণে রুম থেকে বের হয়ে গেছে। সৌন্দর্য গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের গালে আর ঘাড়ে চোখ বুলিয়ে নেয় একবার। ভোরের আলো ফুটতেই সকলকে এসে ডেকে দিয়ে যায় ম্যামরা। অবশ্য ইয়ানুরকে ডাকতে হয়নি, সে ভোর রাত থেকে উঠেই বই নিয়ে বসেছে। কিছু সময় সিলেটের সকালের সৌন্দর্য বারান্দা থেকে দেখে এসেছে। ফুরফুরে মনে আছে সে, মায়ের সাথেও কথা বলে নিয়েছে। সকলে গিয়ে একসাথে খাবার খেয়েছে। তালহার উপর আর একটা ম্যামের উপর ইয়ানুরদের দেখাশোনা ও গাইড করার দায়িত্ব পড়েছে। সকলেই জাফলং যাবে, সেই অনুযায়ী ওখানে গিয়ে পৌঁছায়। এইবার বাসে তালহার সাথে লোকটা ছিল না। ইয়ানুর মনে মনে খুঁজেছে একটা সরি বলার জন্য, কিন্তু কোথাও দেখতে পায়নি। এটা নিয়ে আর মাথা ঘামায়নি। সেখানে পৌঁছে সকলেই যে যার মতো ঘুরছে। অবশ্য বলে দেওয়া হয়েছে বেশি দূর যাওয়া যাবে না একা একা। এর মধ্যে ইশরাত এসে বলে, দোস্ত দেখ পড়া, হায় হায় কি সুন্দর পড়া। পড়া মানে কিসের পড়া? আরে সামনে তাকিয়ে দেখ, তালহা স্যারের সাথে ওই স্যারটা, আহা কি সুন্দর দেখতে রে।
উনি স্যার হলো কিভাবে, আর পড়া কি? তালহা স্যার আমাদের কি হয় স্যার, আর স্যারের বন্ধু তো স্যারই। বুঝলাম, তাহলে পড়া কি? আরে পরীর মেল ভার্সন কি জানি না, লোকটা কত সুন্দর তাই পড়া বললাম। ইয়ানুর ইশরাতের কথায় মাথা কামায় না, ইশরাতকে তার সাথে আসতে বলে। লোকটার দিকে এগিয়ে যায় সরি বলবে বলে, কিন্তু তালহা আর সৌন্দর্যের কাছে পৌঁছেই আরেক বিপত্তি ঘটে। পাথরের সাথে হোঁচট খেয়ে সৌন্দর্যের উপর গিয়ে পড়ে ইয়ানুর। নিজেকে বাঁচাতে সৌন্দর্যের বুকের কাছে শার্ট খামচে ধরে, যার দরুন ইয়ানুরের নখগুলো সৌন্দর্যের বুকে গিয়ে বাঁধে। সৌন্দর্য মিনিটের মাঝে ইয়ানুরকে নিজের থেকে ছাড়িয়ে নেয়, কয়েক কদম পিছিয়ে যায়। নিজের বুকের দিকে তাকিয়ে শার্ট ঠিক করতে করতে তালহার দিকে তাকিয়ে বলে, স্পেশাল চাইল্ডসদের জন্য আলাদা ব্যবস্থা নিতে পারিস না? তুমি নারী নাকি পড়ে, এই গানটা তো মেয়েদের জন্য গাওয়া হয়েছে, তাই আমি আপনার জন্য গাইলাম। কত সুন্দর করে মাথা খাটিয়ে বের করেছে বলুন তো, আপনি কি পুরুষ নাকি পড়া? সৌন্দর্য আর তালহা চোখ মুখ কুচকে ফেলে ইশরাতের কথা শুনে। এই মেয়েটার নির্ঘাত মাথায় সমস্যা আছে, নয়তো কি সব আবল তাবল বলে চলেছে। নূর আর সহ্য করতে পারলো না ইশরাতের কথা। নিজের বান্ধবীকে স্পেশাল চাইল্ড বলে সম্বোধন করেছে, সেই দিকে খেয়ালও দিল না। আর পড়ে যেতে নিয়েছে, একবার জিজ্ঞেসও করলো না ঠিক আছে কিনা। যদি ইশরাত ধরতো পড়ে যাওয়ার সময়, তাহলে কি লোকটার এই কথা বলে ওকে অপমান করতে পারতো? মন থেকে যেন উত্তর এলো, কখনো না। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে যায়। সরি বলার কথাটা ভুলে গিয়ে ইশরাতের উপর অভিমান করে সেখান থেকে চলে যায়। ইশরাতের কথায় তালহা একটু রাগী স্বরে বলে, এই মেয়ে কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আর আমি তোমার কি হই? কেন স্যার হন? তাহলে স্যারের সামনে এসব কি করে বলছো তুমি? পরাণে ভয় ডর বলতে কিছু কি নেই? ঠাটে কানের নিচে একটা দিলে পরি পরা জিন ভূত সব ছুটে যাবে। যাও এখান থেকে। ইশরাত মুখ ভেঙচি কাটে, যেতে যেতে বলে, নিজে তো আমি পাত্তা দেয় না, এখন অন্য কাউকে পটাবো তার সুযোগও দেয় না, বাজে লোক একটা। আরো নানান কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। সৌন্দর্য তালহার দিকে তাকিয়ে বলে, কিরে বেটা, তোর পাখি দেখি অন্য ডালে বাসা বাঁধতে চাই। সময় থাকতে নিজের খাঁচায় বন্দি করে ফেল, নয়তো উড়ে গিয়ে অন্যের খাঁচায় বন্দি হবে, আর তুই তখন বসে বসে আঙুল চুষবি। ছি সৌন্দর্য, এসব কি বলছিস তুই? আমার ছাত্রী, আর ছাত্রী আর স্যারের সম্পর্কটা তো তুই জানিসই। তালহা আর কিছু বলার আগেই সৌন্দর্য থামিয়ে দেয়। প্লিজ ভাই, অবজা, বস্তা পচা ডায়লগ মারিস না। আচ্ছা মানলাম না, যা। তুই এটা বল আমায়, নূরকে তুই স্পেশাল চাইল্ড বললি কেন? যে যেটা তাকে সেটা বলবো না? কোন দিক দিয়ে ওরে তোর স্পেশাল চাইল্ড মনে হয় বলতো? সব দিক দিয়েই, যদিও বা ভালো না দেখিনি, কিন্তু তুই আমাকে দেখতে পারিস। প্রথমে মুখ আর ঘাড়, আর এখন ডিরেক্ট বুকে। দাঁতে দাঁত চেপে বলে সৌন্দর্য। এটা অ্যাক্সিডেন্ট ছিল সৌন্দর্য, ও তার ইচ্ছে করে করেনি। আর তুই ভালো করে না দেখে ভুল করেছিস। বাদ দিলাম সেসব কথা। তুই কি জানিস আমাদের কলেজের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট হলো নূর। এবার আমি শিওরতে বলতে পারি রেকর্ড করবে সে, তোর রেজাল্টের রেকর্ডটা ভাঙবে। ভেবেছিলাম তুই মনে হয় একটা পড়াকু এলিয়েন যে সবসময় বইয়ের ভিতরে মুখ লুকিয়ে থাকতো, কিন্তু না ভাই, তোর মতো আর একটা সন্ধান পেয়েছি। আর এমন করে বলিস না, মেয়েটা অনেক সহজ সরল ও নরম মনের মানুষ। তারপর বিড়বিড় করে বলে, শুধু যার সাথে চলে সে ছাড়া। নূর একা একা ঘুরে চলেছে। পিছন পিছন ইশরাত কখন থেকে সরি বলে চলেছে, তাকে পাত্তাই দিচ্ছে না। দোস্ত তুই রেগে আছিস কেন বলতো? নূর আশেপাশে চোখ বোলাতে বোলাতে বলে, আমি কি একবারও বলেছি আমি রেগে আছি? তোর বলতে হবে কেন, আমি এমনিতেই বুঝতে পারি, বল না দোস্ত। আমি ওই গম্ভীর মুখের লোকটাকে সরি বলতে গিয়েছিলাম গাড়িতে হয়ে যাওয়া ঘটনার জন্য, কিন্তু সরি বলতে গিয়ে আরেক বিপত্তি ঘটিয়ে ফেললাম। আমার ইচ্ছে করছে আমার হাতগুলো একটা কঠোর শাস্তি দিতে। এতে তোর কোনো দোষ দেখছে না, পরে সরি বলে দিস। লোকটা আমাকে খারাপ ভাবছে ইস্যু। ওই সময় বাসে ম্যানারলেস বলেছে, আর তখন স্পেশাল চাইল্ড। বলেই মুখটাকে ছোট করে করুণ দৃষ্টিতে তাকায় ইশরাতের দিকে। আমি এখন লোকটার সামনে গিয়েও সরি বলতে পারবো না। কেন? দেখিস না, লোকটার কাছে গেলেই কিসব কাণ্ড ঘটে। জীবনে যেগুলো হয়নি সেগুলো হয়। এত মন খারাপ করিস না দোস্ত, আমি একটা বুদ্ধি দেই। কি?
কিন্তু কোনো শয়তানি বুদ্ধি দিবি না, আগেই বলে দিচ্ছি। আরে আগে শোন আমার কথা, না শুনেই কেন তুই কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছিস? আচ্ছা বল শুনি। ওই পাকা তালের কাছে বলে দে, ওই বেটা গিয়ে বলে দেবে, সিম্পল। ছি শো, উনি তো স্যার হয়, এমনিতেও তুই লোকটাকে প্রচুর জ্বালাস, তারপর ওনার সুন্দর নামটাকে কেন বিকৃতি করছিস? আরে রাখ, উনি তো আর শুনতে পাচ্ছে না। এসব রেখে এবার বল আইডিয়াটা কেমন দিলাম? মন্দ বলিসনি। আমি তাহলে তালহা মানে তাইকে বলে দিব আমার সরিটা যেন ওই লোকটাকে দিয়ে দেয়। এই প্রথম তুই একটা ভালো আইডিয়া দিলি। আমি সবসময়ই তোকে ভালো আইডিয়া দিই, তুই আমার গুরুত্বই বুঝিস না। মন খারাপ করে বলে ইশরাত। নূর কিছু বলতে নিবে তার আগেই ওদের সামনে রিতা আর তার সঙ্গী সাথীরা ওদের সামনে এসে দাঁড়ায়। কিরে সুন্দরী রমণীরা, কি নিয়ে আলাপ চলছে শুনি? ইশরাত একটু সামনে এগিয়ে এসে বলে, তোকে বলবো কেন? আর অবশেষে স্বীকার করলি আমরা সুন্দরী। এবার না হয় নিজের অহংকারটা একটু কমিয়ে করিস, ঠিক আছে? তোর মুখটা একটু বেশি চলে ইসরাত। কি করব বলো রিতা, কিছু কিছু মানুষকে দেখলে আমার মুখটা কন্ট্রোল হারা হয়ে যায়। তা সারাদিন দুইটা তাল্লাহার শাড়ির পিছনে পড়ে থাকিস, এখন নতুন জনকে দেখে যেমন আরেকটু বেশি আদিক্যতা করছিস, ভুলেও নজর দিবি না। সৌন্দর্য শাড়ির ওপর আমার নজর পড়েছে, শো তাকালেও দুলাভাইয়ের নজরে তাকাবি, বুঝলি? ইশরাত কিছু বলতে নিবে তার আগেই নূর ইশরাতের হাত আঁকড়ে ধরে, মাথা দাঁড়িয়ে ইশারায় কিছু না বলতে বলে। এসব ঝামেলা নূরের একদম ভালো লাগে না। তার উপর রিতা যা মেয়ে, কি নাকি বলবে বা করে বসে। দুজনই অন্যদিকে চলে যায়। সৌন্দর্য ঘুরে ঘুরে সবকিছুর ছবি আর ভিডিও করছে। যদিও বা এসব তার কাছে নতুন কিছু না, অনেকবার এসেছে, কিন্তু বাড়িতে তো একজন আছে, না আসতে পেরে অর্ডার দিয়ে দিয়েছে সবকিছু যেন ভিডিও করে সেন্ড করে। ইশরাত একের পর এক সেলফি ক্লিক করে চলেছে, মাঝে মাঝে নূরকেও ডাকছে আসার জন্য, একসাথে তুলবে। নূর একটা তুলেই সরে গেছে, চারিপাশটা ঘুরে ঘুরে দেখে উপভোগ করছে। মাঝে মাঝে নিজের সাইড ব্যাগটা থেকে মিনি ডায়েরি বের করে কি যেন লিখছে। এই নূর, আয় না দোস্ত, এখানে পিছনের ভিউটা অনেক সুন্দর, দেখ সেলফি সুন্দর আসছে। কিছুটা জোরেই বলে ইশরাত। তুই তোল তোর সেলফি, আমি এমনিতে উপভোগ করছি। এসবের চক্করে আসল জিনিসই মিস করছিস তুই। এসব স্মৃতি মোবাইলে না রেখে নিজের মনে গেঁথে রাখ। যখন মন খারাপ হবে চোখের সামনে ভেসে উঠবে কীর্তিমত্তা ছাড়াও নিজের চোখ আর মন জুড়িয়ে নে। সৌন্দর্য পাশেই ছিল, কথাগুলো শুনতে পায়। নিজের ফোনটা কি যেন ভেবে পকেটে ঢুকিয়ে অন্যদিকে চলে যায়। ঘোরাঘুরি করে সকলেই রিসোর্টে ফিরে এসেছে। আগামীকাল তারা রওনা দিবে। সকলেই খাবার খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। তালহা সৌন্দর্যের রুমে এসেছে, সকলের সাথে গ্রুপ কলে কথা বলবে। সৌন্দর্য ফোনের কাছে নিজের মুখটা নিতেই তার এক বন্ধু বলে ওঠে, কিরে, চাঁদের গায়ে কলঙ্ক লাগিয়েছে কে? রোহানের কথায় সকলেই ভালো করে সৌন্দর্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এবার সকলেই বলে ওঠে, তাই তো, এই সৌন্দর্য তুই লুকিয়ে চুরিয়ে কি করছিস? আমাদের বল বলছি, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না মামা। শেষমেশ তুই কি করলি, আমাদের বলছিস না কেন? রোহান কৌতুক করে বলে, এই তোরা চুপ যা সবাই, আমাদের চাঁদের গায়ে কলঙ্ক লাগাতে যাবে কোন দুঃখে বলতো? তালহা বলে, চাঁদের গায়ে নূরের ছোঁয়া লেগেছে, বুঝলি সবাই? কি রে, সৌন্দর্যে ঘুরতে গিয়ে তুইও চটিলায় পড়লি? হায় হায়, আমার এখন কি হবে রে? আমি তোকে কতটা ভালোবাসি এতদিন যাবত, তুই কি না আমাকে ঠকিয়ে দিলি? বলেই কান্নার অভিনয় শুরু করে রোহান। সৌন্দর্য এদের মজা আর নিতে পারলো না। ওই ড্রামাবাজ, তোর ড্রামা অফ কর। দিশানি কি জানে তুই শালা একটা গে? না জানলে সমস্যা নেই, আমি নিজ দায়িত্বে তাকে এই কথাটা জানিয়ে দেব। দিশানির নাম্বারটা জানি কত, মনে পড়েছে, লাস্টে 223। সৌন্দর্যের কথায় রোহানের মুখটা ছোট্ট হয়ে যায়। এই ছেলেটার সাথে একটু মজাও নিতে পারে না, কি করে যেন সিক্রেটগুলো খুঁজে খুঁজে বের করে ফেলে। ভাই, আমি তো ওর কথা তোদের কাউকে বলিনি, তুই কি করে ওর কথা জানলি? টপ সিক্রেট বলে সৌন্দর্য চোখ মারে। এবার জানার কথা সকলে রোহানের উপর ঝাঁপিয়ে পড়বে। সৌন্দর্য টুক করে কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর তার হাত থেকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কি করে টিচার হলি?
এ এটা আবার কীরকম প্রশ্ন? কীরকম প্রশ্ন তাই না? তুই টিচার হয়ে এসব কি করে বলিস? নিজের ছাত্রীকে নিয়ে এসব কথা বলতে তোর মুখে বাধে না? কথাটা বলে সৌন্দর্য তালহার উপর চড়াও হয়। ভাই ছাড় প্লিজ। তোর এই বডি বিল্ডার শরীর দিয়ে কি করে তুই আঘাত করতে পারিস আমাকে? অনেক কষ্টে নিজেকে সৌন্দর্যের হাত থেকে ছাড়ায় তালহা। তারপর নিজের চুল ঠিক করতে করতে বলে, কোথায় তুই হাতি আর আমি মশা? নিজের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকাবি, দেন মারতে আসবি। তারপর নিজের কাঁধে হাত বুলিয়ে আহ বলে রুম থেকে বের হয়ে যায়। সকাল সকাল ইয়ানুর উঠে একটু বাইরে বের হয়। নাস্তা করেই তারা রওনা দিবে। তাই ভাবলো আশেপাশের জায়গাটা একটু চোখ বুলিয়ে দেখবে। তার উপর কাল আসার সময় রিসোর্টের গেটের বাইরে একটা বকুল ফুল গাছ দেখেছিল। বকুল ফুল আবার নূরের খুব পছন্দ, তাই পা টিপে টিপে বের হয়। আশেপাশে তেমন কেউই নেই, সকলে ঘুমে বিভোর। এই সময়টা নূরের খুব ভালো লাগে, কেমন জনমানবহীন থাকে, কোনো কোলাহল নেই, শুধু পাখির কিচিরমিচিরের শব্দটা। ফুরফুরে মন নিয়ে রিসোর্ট থেকে বের হয়ে আসে নূর। চারদিকে একবার দৃষ্টি বুলিয়ে গাছের নিচে চলে যায়। তেমন একটা ফুল পড়েনি, তাও নূর খুশি মনে কুড়াতে থাকে। নিচু স্বরে গুনগুন করে গান ধরে। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার। বাকিটুকু শেষও করতে পারেনি নূর। ওপর থেকে যেন ফুলের বৃষ্টি এসে ওর উপর পড়ছে। নূর ফুল কুড়ানো বাদ দিয়ে উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। ওর মুখের উপরও পড়ছে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হুট করে এত ফুল পড়ার কারণটা বুঝতে পারলো না নূর। এখন তেমন বাতাসও নেই। নিজের ভাবনার ব্যাঘাত ঘটে কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে। এই পিচ্চি মেয়ে, এখানে একা একা কি করতে এসেছো? যদি ছেলে ধরা এসে নিয়ে যায়, তারপর আবার তুমি সাধারণ না, স্পেশাল কেয়ার ছাড়া কেন বের হচ্ছ? দূরত্ব নিজের রুমে যাও ফার্স্ট। কথাগুলো এক নিঃশ্বাসেই শেষ করে সৌন্দর্য। নূর আহাম্মকের মতো তাকিয়ে আছে, কিছু বলতেও পারলো না। কি করেই বা বলবে? সে তো নূরের সামনে দিয়ে জগিং স্যুট পরে চলে যাওয়া লোকটা তো কোনো সুযোগই দিল না, তবে অপমান করতেও ছাড়লো না। সকাল সকাল লোকটার কি এসব কথা না বললে চলছিল না নাকি? নিচে পড়ে থাকা ফুলের দিকে তাকিয়ে নূরও রিসোর্টের দিকে হাঁটা দেয়। কেন যে লোকটার সাথে দেখা হয়েছে? বাসে যে যার সিটে বসে আছে। আজ ইসরাত জানালার পাশের সিটে বসেছে। সেই কখন থেকে সে বক বক করে চলেছে, থামার নাম নেই। নূর চুপচাপ বইয়ের দিকে একবার তো ইসরাতের দিকে একবার তাকাচ্ছে। মেয়েটার বকবকানিতে কিছুতেই মন বসাতে পারছে না সে। কথা বলতে বলতে এক পর্যায়ে বিষম লেগে যায় ইসরাতের। পানির বোতল বাসের উপরের ব্যাগে নিয়েছিল। নূর উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিচে নামায়। চেন খুলে পানির বোতল নিয়ে ব্যাগের ভিতর কিছু একটা দেখে ব্রু কুচকায়। পানির বোতল নিজের হাতে নিতেই ইসরাত তড়িঘড়ি করে পানি খায়। নূর ব্যাগ থেকে জিনিসটা হাতে নিয়ে ইসরাতের সামনে বাড়িয়ে ধরে। ইসরাত পানির বোতল রেখে তাড়াতাড়ি জিনিসটা নিজের কাছে নিয়ে নেয়। নূর একইভাবে ইসরাতের দিকে তাকিয়ে আছে। ইসরাত নূরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, কি 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 হয়েছে দোস্ত? তুই এমন করে তাকিয়ে আছিস কেন? এটা কি? কেন চিনিস না তুই? আজব একটা ম্যাস। সেটা আমিও জানি, কিন্তু এটা এখানে কি করছিস সেটাই জিজ্ঞেস করছি। বাই এনি চান্স তুই? এই না না বোন, ভুলে ওসব কিছু ভাবিস না। আমি সিগারেট খাওয়ার জন্য নেইনি। আসলে হয়েছে কি, আমার না খুব ভূত পেতের ভয় লাগে দোস্ত, তাই নিয়ে রেখেছি, বিশ্বাস কর আমায়। ঠোঁট উল্টে বলে ইসরাত। ইসরাতের এসব কথা শুনে জানুর কি বলবে ভেবে পায় না। ভূত প্রেতের ভয়ের জন্য কিনা ম্যাচ কিনে নিয়েছে, এটাও তাকে শুনতে হলো। নূর নিজের সিটে বসে ইসরাতের কপালে হাত রেখে বলে, এসব বোন আমার, তোর মাথা একদিন অর্ধেক নষ্ট ছিল, এখন মনে হচ্ছে পুরোই হয়ে গেছে। তোকে এসব শুনলে হাসবে। এতদিন দেখতাম প্রেগনেন্ট মহিলার মোচ নিয়ে করি, কিন্তু এই প্রথম তোকে এসব করতে দেখলাম। ইসরাত মিনমিনিয়ে বলে, চুপ যা দোস্ত, কাউকে এসব বলিস না। এর মধ্যে হুট করে বাস থেমে যায়। ওরা এতে মাথা ঘামায়নি। নূরেরও পানি পিপাসা পেয়েছে, তাই বোতলটা হাতে নেয়। সৌন্দর্য নিজের গাড়ি আনিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু হুট করে গাড়িটা খারাপ হয়ে যায়। এতে ওর বেশ মেজাজ চটে আছে।
তালহাকে বলে বাস থামিয়ে আবার উঠে বসে, কিন্তু সামনের সিটগুলো বুকিং। তালহা চেয়েছিল সামনের জায়গা করে দিতে, কিন্তু সৌন্দর্য জানায় তার দরকার নেই, সে পিছনেই বসবে। বাসে উঠে পিছনে যেতে গিয়ে টের পায় জুতার ফিতা খুলে গেছে। বসে সেটাই লাগায়, কিন্তু হুট করে উঠতে গিয়ে থমকে যায় সে। নূর মুখে পানি নিয়ে পাশে তাকিয়ে দেখে লোকটা নিচে বসে আছে, বাসে দেখেনি আগে, তাই হুট করে দেখে নিজে কি করে ফেললো বুঝতেও পারেনি। নূরের মুখের সব পানি ছিটকে পাশে থাকা সৌন্দর্যের উপর গিয়ে পড়ে। ইয়ানুর স্তব্ধ হয়ে গেছে, ইচ্ছা করছে অজ্ঞান হয়ে যেতে, মনে মনে খুব করে চাইছে যেন সে এখনই জ্ঞান হারায় আর এই বাজে পরিস্থিতি থেকে রক্ষা পায়। কিন্তু যখন যেটা খুব করে চাওয়া হয় সেটা পাওয়া যায় না। ইয়ানুরের খুব করে চাওয়া ইচ্ছেটাও পূরণ হলো না। সৌন্দর্য সোজা হয়ে দাঁড়িয়ে নূরের দিকে একবার তাকায়, তারপর নিজের হাত দিয়ে ব্লেজার ঝাড়তে থাকে। হাত ঝাড়তে ঝাড়তে সৌন্দর্যের হাতটা ইয়ানুরের সামনে আসে, যার দরুন ইয়ানুরের হুঁশ আসে। তড়িঘড়ি করে বোতলটা ইশরাতের হাতে ধরিয়ে দেয়, তারপর নিজে এগিয়ে এসে ঝেড়ে দিতে নিয়ে কি মনে করে হাত গুটিয়ে নেয়, তারপর সরি সরি বলতে থাকে। চোখের পানিগুলো টলমল করছে, একটু ছোঁয়া লাগার অপেক্ষায় তার গালগুলো ভাসিয়ে দিবে। করুণ স্বরে শুধু একের পর এক সরি বলে চলেছে। সৌন্দর্য নূরের মুখের দিকে তাকায়, তারপর চোখে চোখ রাখে। নূর চোখ সরিয়ে নেয়, অস্বস্তি হচ্ছে খুব। কি বাজে বাজে পরিস্থিতির সৃষ্টি হয় এই লোকটার কাছে, আর যখনই আসে সবসময় ছোট হতে হয়। লোকটা তো তাকে খারাপ মেয়ে ভাবে, হয়তো গায়ে পড়া মেয়ে ভাবে। কথাগুলো ভাবতেই টুপ করে এক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ে। সৌন্দর্য এবার খুব কৌশলে ও চোখ জোড়া ঘুরিয়ে নেয়, তারপর নূরকে উদ্দেশ্য করে বলে, তুমি? বলতে গিয়েও থেমে যায়, ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে, পিছনে যেতে যেতে বলে, ইটস ওকে। নূর ঘাড় ঘুরিয়ে সৌন্দর্যের যাওয়ার দিকে তাকিয়ে ধপ করে নিজের সিটে বসে পড়ে। বসেই চোখ জোড়া বন্ধ করে ফেলে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে, মনে হচ্ছে কয়েকশো মিটার দৌড়ে এসে হাঁপিয়ে গেছে। ইসরাত এত সময় সিটে বসে দুজনের কাণ্ড দেখছে সরু চোখে, মনে মনে ভাবছে, যত প্রকার সমস্যা আছে সব এদের সাথেই ঘটছে সিনেমাটিক ভাবে। কি আশ্চর্য ব্যাপার। অন্য সময় হলে নূরকে খ্যাপাতো সে, কিন্তু এখন কেন যেন ইচ্ছে করলো না, হয়তো বিব্রত বোধ করবে। সৌন্দর্য বসে বসে ফোনে ব্যস্ত হয়ে আছে। তালহা কিছু সময় পর পর এসে সৌন্দর্যকে বিরক্ত করে যাচ্ছে। ছাত্রীদের কি লাগবে, কেউ বমি টমি করবে কিনা জিজ্ঞেস করছে। নূরদের সিটে এসে জিজ্ঞেস করে, নূর তুমি ঠিক আছো? নূর এত সময় সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করেছিল। তালহা স্যারের প্রশ্নে চোখ খুলে তাকায়, ঠিক হয়ে বসে জানায় সে একদম ঠিক আছে। তাহলে চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? অসুস্থ বোধ করলে বা খারাপ লাগলে কিন্তু বলবে আমাকে, আর বমি আসলেও বলবে। নূর তালহা স্যারের কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। তালহা চলে যেতে নিয়ে ইশরাতের কথায় থেমে ব্রু কুচকে ইশরাতের দিকে তাকায়। আশেপাশে মানুষের চোখ যায় না, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। আমি কি মানুষের পকেটে বমি করব যদি আমার বমি পাই? ইশরাতের কথায় নূর চোখ বড় বড় করে তাকিয়ে হাতে চিমটি কাটে চুপ হওয়ার জন্য, কিন্তু মেয়েটা শুনে কই। এই মেয়ে, কি বললে তুমি? তোমার সাহস দেখছি দিন দিন বেরিয়ে চলেছে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তালহা স্যারের সাথে। আমার নামের শেষে কি উচ্চারণ করলে? আবার করো, জোরে করবে। স্যার, বেয়াদব মেয়ে, স্যারদের সাথে এভাবে কেউ কথা বলে? আজকে তোমার বেয়াদবে ছোটাবো। মনে ভয়টা নেই তোমার? সরি স্যার। চুপ করো তুমি, উঠে দাঁড়াও। স্যার প্লিজ আমাকে বাস থেকে নামিয়ে দিবেন না, আমি তো এদিকের কিছুই চিনি না, যদি হারিয়ে যাই। আমি তোমাকে কি বলেছি? কথা শুনছো না কেন তুমি? উঠে দাঁড়াও। বলেই এক ধমক মারে তালহা ইশরাতকে। ইশরাত তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, করুণ চোখে নূরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝায়, আজকের মতো এই বেটার হাত থেকে বাঁচিয়ে দেবন। আজ এত খেপে গেছে কেন বুঝলাম না। নূর চুপচাপ বসে আছে। তালহা ইশরাতকে বলে কানে ধরে দাঁড়িয়ে থাকতে বাসের মধ্যে। স্যার আর হবে না। আমি কি বলেছি তুমি শুনোনি? স্যার, বেশি কথা বললে এক পায়ে দাঁড় করে রাখবো, তখন ভালো লাগবে? যদি বাস ব্রেক করে হুট করে আর আমি পড়ে গিয়ে নাক মুখ ফেটে যাই তখন? ওইসব কথা তোমার আগে মাথায় রাখা উচিত ছিল। এখন শাস্তি ভোগ করো। বলেই তালহা সামনের দিকে চলে যায়, মুখে তার মিটমিটে হাসি। ইশরাত অসহায়ের মতো কানে ধরে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সেই একমাত্র ব্যক্তি যে কিনা পিকনিকে এসেও শাস্তি পায়, তাও আবার বাসের মধ্যে। হা,
দেখে নিবে সে এই স্যারকে, কথাটা মনে মনে আওড়িয়ে মুখ পাকায়। বাস ঠিক সময়ে এসে থামে। সকলের গার্জিয়ানরা এসে আগে থেকেই দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। ইসরাত আর নূর নেমে আসে বাস থেকে। এদিক ওদিক তাকিয়ে নূর তার বাবাকে খোঁজার চেষ্টা করে। কিছু দূরেই দেখতে পায় কাঁধের ব্যাগ ইসরাতের হাতে ধরিয়ে দিয়ে এক দৌড়ে চলে যায় নিজের বাবার কাছে। আব্বু বলে জড়িয়ে ধরে। মনে হচ্ছে কত জনম পর দেখা হলো তাদের। ইসরাতও এগিয়ে আসে। নূরের বাবা এতক্ষণ নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ইসরাত পাশে এসে দাঁড়াতেই ইসরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। জানতে চায়, কেমন আছে আম্মারা? ভালো আঙ্কেল। ইসরাত উত্তর দেয়। নূর চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর মধ্যে সকল ছাত্রীকে তালহা আর অন্যান্য শিক্ষকরা বুঝিয়ে দিচ্ছে। নূরের বাবা দাঁড়িয়ে আছে তালহার সাথে কথা বলার জন্য। তালহা এগিয়ে আসতে আসতে বলে, সরি আঙ্কেল, আপনাকে অপেক্ষা করানোর জন্য। ব্যাপার না বেটা, সব কিছুর আগে নিজের দায়িত্ব। আমি তোর উপরে খুব খুশি। আরো কিছু কথা বলে নূর আর ইসরাতকে নিয়ে চলে আসে নূরের বাবা। ইসরাত নূরদের সাথেই যাবে। নূরদের বাড়ির কিছু পরেই ইসরাতের বাড়ি, তাই আর ইসরাতের বাবা আসেনি নেওয়ার জন্য। সৌন্দর্য এতক্ষণ বাসেই ছিল, নামেনি। তালহার সাথে যাবে। তালহা গাড়ি নিয়ে আসেনি, তাই সৌন্দর্যের সাথে যাবে। সৌন্দর্য আগে ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে ফোন দিয়েছে, তাই আর বের হয়নি, বাসেই বসেছিল। এতক্ষণ জানালার পাশে বসে সবই লক্ষ্য করেছে। এবার উঠে দাঁড়িয়ে নেমে আসে। তালহারও সব কাজ শেষ। ড্রাইভার গাড়ি নিয়ে আসতেই সৌন্দর্য চাবি নিয়ে নেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। ড্রাইভার পিছনে গিয়ে বসে। তালহা হেলতে দুলতে এসে সৌন্দর্যের পাশের সিটে বসে পড়ে। সিটে বসেই নিজেকে হেলিয়ে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাই কেমনে পারিস? এত এনার্জি কি করে পাস? অবশ্য তুই তো কোনো পরিশ্রম করিসনি। সৌন্দর্যের কথার উত্তর না দিয়ে গাড়ি চালাতে থাকে। তালহার বাড়ির সামনে এসে তালহাকে নামিয়ে দেয়। অবশ্য তালহা বলেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য সৌন্দর্য না করে দেয়। নিজের বাড়িতে এসে গাড়ি থেকে নেমে পড়ে। হাতের আঙুলে চাবিটা নাচাতে নাচাতে শীষ বাজাতে বাজাতে মেন দরজা দিয়ে বাড়ির কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর এসে একজন দরজা খুলে দেয়। সৌন্দর্য ভিতরে ঢুকে পড়ে। পিছন থেকে একজন সৌন্দর্য হাত উঁচু করে পিছনে ফিরে তাকায়। তারপর অন্যদিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। হাসি থামিয়ে মুখটাতে কিছু দুঃখী ভাব ফুটিয়ে তুলে। তারপর হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ে। সৌন্দর্যের দিকে 7 বছরের এক বাচ্চা রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। কোমরে হাত দিয়ে রাগে ফুঁসছে। কি হয়েছে মাম? আপনি কি কিছু হতে বাকি রেখেছেন মিস্টার ওয়াহিদ? এভাবে কথা বললে আমার ভয় লাগে তো। উফ মিস্টার ওয়াহিদ, একদম ড্রামা করবেন না। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। আমার মা আমাকে না চিনলে কে চিনবে? দিন দিন সেই মায়ের অবাধ্য সন্তান হয়ে যাচ্ছেন। মোটেও না, আমি আমার মায়ের বাধ্য সন্তান। ওদের কথার মাঝেই একজন বলে ওঠে, কে রে ফাতু, আমার জামাইটা আসতে না আসতে তুই শাসন করা শুরু করে দিলি? উফ বুড়ি, ইটস ফতিয়া নট ফাতু। আর তোমার জামাই হওয়ার আগে আমি তার কি হই জিজ্ঞেস করো এই বাউন্ডুলের ছেলেকে। দেখ দাদু ভাই, দেখ এই বয়সে কি রকম কথা বলে। মনে হচ্ছে বয়স 7 না 70 পেরিয়ে গেছে। মিস্টার ওয়াহি, আমি আপনার কে হই? অবশ্যই আমার মা। তাহলে তোমাকে শাসন করার অধিকার কার বেশি, আমার না তোমার এই বুড়ি বউয়ের? সবার আগে মা। ফাতিহা সৌন্দর্যের কথা শুনে খুশি হয়ে যায়। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খায়। সৌন্দর্যও চুমু খায় ফাতিহার গালে। আমি যে তোমাকে কি বলেছিলাম সেটা করেছো? তুমি কিছু বলেছো আর আমি সেটা করিনি, এমন কোনো দিন হয়েছে? কখনো না। এবারও তোমার কথার মতোই সব হয়েছে। কথাটুকু বলে সৌন্দর্য উঠে দাঁড়ায়। সোফায় নিজের শরীরটা হেলিয়ে দিয়ে বলে, একটু পানি দাও তো মাম। তোমার হাতে পানি না খেলে কি আমার তৃষ্ণা মেটে? ফাতিহা দৌড়ে চলে যায় সৌন্দর্যের জন্য পানি আনতে। কিছু সময়ের মাঝেই পানি নিয়ে ফিরে আসে। সৌন্দর্যের হাতে দেয়। সৌন্দর্য মুচকি হেসে পানিটুকু নিয়ে এক নিমেষে সবটুকু শেষ করে। তারপর টেবিলের গ্লাসটা রাখে। ফাতিহাকে তুলে নিজের কোলে তুলে নেয়। ফাতিহা কোলে বসে নিজের হাত বাড়িয়ে দেয়। সৌন্দর্য নিজের পকেট থেকে ফোন বের করে ফাতিহার হাতে ধরিয়ে দেয়। এটাতে সব আছে মাম, তুমি যেভাবে বলেছো সেভাবেই করেছি।
ফাতিহার সৌন্দর্যের কথা শুনে লাফিয়ে ওঠে। ফোনটা হাতে নিয়ে একটু দেখেই ওয়াও বলে চিল্লিয়ে ওঠে। সৌন্দর্য ফাতিহার মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দেয়। অন্য সময় হলে ফাতিহা রেগে যেত, কিন্তু এখন একটুও রাগ করলো না। উল্টে মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে উপরে চলে যেতে থাকে। সৌন্দর্য ফাতিহার যাওয়ার দিকে তাকিয়ে একটু জোরে বলে ওঠে, মাম, আর যা যা বলেছো সব এনেছি, গাড়িতে আছে, তোমার রুমে পৌঁছে যাবে। ফাতিহার সৌন্দর্যের কথায় দৌড় থামিয়ে সৌন্দর্যের দিকে তাকায়, তারপর হাত দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে মারে, তারপর নিজের রুমে চলে যায়। দেখেছিস দাদু ভাই এই বয়সে কি সব কাণ্ড ঘটায়। বাদ দাও দাদি, আজকালকার বাচ্চারা একটু বেশি আপডেট। তবে খারাপ সঙ্গের সাথে যেন না মেশে, সেই দিকে খেয়াল রাখলেই হলো। যা দাদু ভাই, গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি, কিন্তু বাড়ির সবাই কোথায়? এই সময় কেউ বাড়িতে থাকে? যে যার কাজ নিয়ে আছে। আমি তো একাই থাকি। ফাতিহা আজ স্কুলে যায়নি, তুই আসবি বলে। আচ্ছা দাদি, আমি রুমে যাচ্ছি। যা গিয়ে রেস্ট নে। এক কাপ কফি পাঠিয়ে দিও। এখনই দিচ্ছি। নূর বাড়িতে আসার সাথে সাথে তার ছোট বোন তুর গল্প জুড়ে দিয়েছে। সেখানে কি কি করলো, কি কি দেখলো সব। তুরেরও খুব ইচ্ছে ছিল বোনের সাথে যাওয়ার, কিন্তু তার একটা এক্সাম হওয়ায় যেতে পারেনি। অবশ্য এক্সাম কোনো ব্যাপার না, সে এক্সাম ফেলে ঠিকই চলে যেত, কিন্তু বাবার ভয়ে যেতে পারেনি। নূরের উল্টো হচ্ছে তুর। নূর যেমন কথা কম বলে, তুর তেমন বেশি কথা বলে। নূর যেমন পড়াশোনায় ভালো, তুর তেমন টেনে টুনে পাশ করা ছাত্রী। সেই কখন থেকে জানতে চাইছে কি দেখেছে, কি কি খেয়েছে, কেমন আনন্দ করেছে। অবশ্য ঠিক জানি তার বোন কি বোরিং, ঘুরতে গিয়েও যে পড়িয়ে মুখ ডুবিয়েছিল। কি হলো, কিছু বলছিস না কেন আপু? নূর চুপ করে বসে আছে, মাথাটা খুব ধরেছে, শরীরও কেমন জানি ম্যাচ ম্যাচ করছে, জ্বর আসবে আসবে মনে মনে হয়। কি হলো আপু, চুপ করে আছিস কেন? তোর এত জোরে কথা বলবেন আমার সামনে। আর কি বলবো তোকে? সিলেটে কি দেখতে যায় মানুষ? পাহাড়, ঝর্ণা, চা বাগান, এইসবই তো। ওই সেম, তোর বর্ণনা দিতে হবে না। ফোন দে, পিক দেখবো আমি। আমার ফোনে পিক নাই, তুই কোথা থেকে দেখবি? মানেটা কি আপু, তুই পিকও তুলিসনি? না, তুই জানিস আমার এসব ভালো লাগে না, তারপরও কেন জিজ্ঞেস করছিস বলতো? ধ্যাত, তোকে আমার জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে। মাফ কর বইন আমার, আমি ইস্যু আপুর থেকে জেনে নেব। বোরিং একটা মেয়ে তুই। তোর ওপরে যে মাঝে মাঝে কি রাগ আমার হয় আমি বুঝে পাই না। ইস্যু আপুর মতো একটা মেয়ে কি করে যে তোর সাথে থাকে, যে তোকে বিয়ে করবে, তার জন্য আমার আফসোস হচ্ছে। কথাগুলো বলে তুর বের হয়ে যায়। তুর যেতে নূর বিছানায় শরীরটা হেলিয়ে দেয়, চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। ইশরাত আনন্দ নাম্বার থেকে তালহাকে দুটো মিসড কল দেয়, তারপর মোবাইলের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। কানে ধরে তাকে দাঁড় করিয়ে রাখা, তাই না? আজ মজা বোঝাবে। তালহা ঘুরে এসে খুবই ক্লান্ত, মোবাইল সাইলেন্ট করেনি, তাই রিংটোনের আওয়াজে নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। অপর পাশ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ইশরাত আবার কল করে। এবার আর মিসড কল না, ডাইরেক্ট কল করে। কয়েকবার রিং হয়ে কেটে যায়, কারণ তালহা কানের উপর বালিশ চাপা দিয়ে ঘুমোচ্ছে। বেশ কয়েকবার বিরক্ত হয়ে এবার ঘুমো ঘুমো চোখে উঠে বসে। মুখ দিয়ে গালি বের হতে গিয়েও নিজেকে সামলে নেয়। ফোন তুলে কানে ধরে, হ্যালো হ্যালো করতে থাকে। ইশরাত মুখে ওড়না চাপা দিয়ে বসে বসে হাসছে। বার কয়েক হ্যালো হ্যালো বলে চলেছে তালহা। ইশরাত ফোন কেটে দেয়। তালহা শুতে যাবে, আবার কল আসে। এবারও কোনো প্রতিক্রিয়া করেনি, রাগে তালহা কল কেটে দেয়। তারপর ফোন বন্ধ করে আরামে ঘুম দেয়। ইশরাত আরো একবার কল দিলে দেখে ফোন বন্ধ। এবার শব্দ করে হেসে ওঠে, তারপর দরজার দিকে তাকিয়ে মুখে হাত দেয়। তার মা শুনতে পারলে পাগল হয়ে গেছে ভেবে পাবনা দিয়ে আসবে। নিজের মনে হাসতে হাসতে শুয়ে পড়ে ইশরাত। নূরের রাতে সত্যিই অনেক জ্বর আসে কাঁপুনি দিয়ে, কিছুতেই কিছু হচ্ছিল না। ওষুধ খাইয়ে মাথায় পানি দিয়ে জ্বর কমার নাম নেই। নূরের বাবা ডাক্তারকে কল করে, সব শুনে উনি জানায় নূরকে যেন ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায়। নূরকে হসপিটালে ভর্তি করানো হয়, ডক্টররা তাকে দেখছে। নূরের বাবা মেয়ের এমন অবস্থা দেখে বেশ চিন্তিত। মেয়েটা এতটা অসুস্থ হয়ে গেল ভাবতেই বুকে কষ্ট হচ্ছে। প্রচন্ড জ্বরে কয়েকদিন ভুগেছে নূর, 2 দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। জ্বরে কাবু করে নিয়েছিল নূরকে, এখন সুস্থ আছে মোটামুটি। পরিবারের সকলেই নূরকে নিয়ে খুব চিন্তিত ছিল। মেয়েটা কয়েকদিনের জ্বরে শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেনি। সকাল থেকে ইশরাত ফোন দিয়ে চলেছে নূরকে, কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে হবে আজ। কিন্তু মেয়েটা ফোন রিসিভ করছে না, হয়তো সাইলেন্ট করে বইয়ে মুখ গুজে বসে আছে।
কলেজে যে যেতে হবে ভুলে খেয়ে নিয়েছে হয়তো। নূর জানালার ধারে বসে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এর মধ্যে দূর রুমে আসে। এই আপু, তুই এখানে বসে কি ভাবছিস বলতো? ইসরাত আপু সেই কখন থেকে তোকে একের পর এক কল দিয়ে যাচ্ছে, সেই খেয়াল কি আছে তোর? ইস্যু কল দিচ্ছে কেন? আমি কি জানি, তুই জিজ্ঞেস কর। নে, লাইনে আছে, ধর বলেই নূরের হাতে ফোন ধরিয়ে দেয়। নূর কানে ফোন ধরতেই অপর পাশ থেকে গালিগালাজ ভেসে আসে। নূর চোখ মুখ কুঁচকে চুপ করে থাকে। কিছু সময় যাওয়ার পর ইশরাত থামে। হাঁপিয়ে গেছে সে। পানি খেয়ে আয়। হ্যাঁ দাঁড়া দোস্ত, তোর জন্য আমার গলা শুকিয়ে গেছে। নূর ইশরাতের কথাই মুচকি হাসে। ইশরাত গিয়ে পানি খেয়ে আসে। হ্যালো দোস্ত, এবার বল কি হয়েছে? আজ কত তারিখ? এটা জানার জন্য তুই আমাকে কল দিয়েছিস? ক্যালেন্ডার নাই? ফোনও তো আছে, দেখে নিলেই হতো। ওরে আল্লাহ, তোর এত ভুলো মন কবে থেকে হলো? আজ আমাদের অ্যাডমিট আনতে হবে। আল্লাহ, আমি একদম ভুলে গেছি ইস্যু। আমি জানতাম তুই ভুলে খেয়ে বসে আছিস। তুই রেডি হয়ে গেছিস? না, এক্ষুনি হব। রেডি হওয়ার আগে তোকে জানিয়ে নিলাম। খুব ভালো কাজ করেছিস দোস্ত, আমি এখন রেডি হচ্ছি। তুই রেডি হয়ে আমাদের বাড়িতে আয়। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। ইশরাত আর নূর কলেজ থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করে নেয়। নূর চেয়েছিল বাড়ি চলে যাবে, কিন্তু ইশরাতের জন্য পারেনি। সে নাকি একটু কেনাকাটা আর ফুচকা খাবে। নূরের কোনো কথা শুনেনি। জোর করে শপিং করতে নিয়ে যায়। কেনাকাটা করে বেরিয়ে রাস্তার ধারে দিয়ে হাঁটতে থাকে। ফুচকার দোকানে যাবে ফুচকা খেতে। এর মধ্যে নূরের ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে নিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। হ্যাঁ মা, বলো। নূর, কোথায় আছিস তুই? আর কতক্ষণ লাগবে? অ্যাডমিট নিয়ে ফেলেছি, বাড়ির কাছে আছি, একটু পর চলে আসবো। ইসরাত নাকি ফুচকা খাবে। আচ্ছা, খেয়ে আয়, সমস্যা নেই, কিন্তু রয়ে দাঁড়িয়ে থাকিস না। কিছুদিন হয়ে জ্বর থেকে উঠেছিস, আবার আসবে কিন্তু রয়ে থাকলে। আচ্ছা মা, রোদে থাকবো না। ইশরাত ফুচকার দোকানে গিয়ে ফুচকা অর্ডার দেয় 2 প্লেট। নূর কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিল। কথা শেষ করে ইশরাতের পাশে এসে দাঁড়ায়। ইশরাত ফুচকাগুলো একটু ঝাল দিয়ে বানানোর কথাই বলেছে। নূর যে কম ঝাল খায় সেটা ভুলেই গেছে। নূরেরও মনে ছিল না ঝাল কম দেওয়ার কথা। নূর ভেবেছে ইশরাত ফুচকাওয়ালা মামাকে আগেই বলে দিয়েছে ঝাল কম দেওয়ার কথা। ফুচকা দিলে দুইজনই বসে খাওয়া শুরু করে। নূর একটা মুখে দিয়েই থম মেরে থাকে। ইশরাতের দিকে একবার তাকিয়ে অনেক কষ্টে মুখের ফুচকাটা শেষ করে। চোখ মুখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। চট করে ফুচকার প্লেট রেখে উঠে পড়ে। এইদিক ওইদিক তাকিয়ে হাত দিয়ে বাতাস করতে থাকে। নূর, এই নূর, কি হয়েছে তোর? খাওয়া রেখে উঠে পড়লি কেন? নূর কিছু বলছে না, ছটপট করতে থাকে শুধু। ইশরাত নূরের কাণ্ড দেখে নিজের প্লেট রেখে উঠে দাঁড়ায়। নূরের দিকে তাকিয়ে আটকে ওঠে। এই নূর, তোর মুখে কি হয়েছে? ইস্যু, পানি দে। ইশরাতের এতক্ষণে খেয়াল হয় সে কি করেছে। নূরের যে ঝাল খেতে পারে না সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে ব্যাগ থেকে পানি নিতে গিয়ে দেখে বোতল পুরো খালি। পানির ছিটে ফোটাও নেই। ফুচকাওয়ালা মামাকে বলে পানি নিতে। নূর হাত দিয়ে মুখে বাতাস করছে। চোখ দিয়ে তার টপ টপ করে পানি ঝরছে। এর মধ্যে কেউ পিছন দিক দিয়ে জামা ধরে টান দেয়। নূর পিছনে ঘুরে তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই হাত ধরে টান দেয় বসার জন্য। নূর হাঁটু মুড়ে বসে। মেয়েটা নিজের গলা থেকে ওয়াটার বোতলটা নিয়ে নূরের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নাও এটা। নূর ঝালের কথা ভুলে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা গম্ভীর গলায় বলে, কি হলো, খাচ্ছ না কেন? আমি মুখে লাগিয়ে খাইনি, খেতে পারো। নূর কিছু না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পানি খেয়ে নেয়। কিছু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে। তারপর মেয়েটার দিকে তাকায়। কি মিষ্টি দেখতে মেয়েটা, কিন্তু মুখটা কেমন গম্ভীর করে রেখেছে, মনে হচ্ছে মুরব্বী। নূর মেয়েটার হাত ধরে নিয়ে চেয়ারে বসায়। তোমার নাম কি বাচ্চা? আমি বাচ্চা না। নূর ইশরাতের দিকে তাকায়। তাকিয়ে দেখে ইশরাত ও মেয়েটার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, এবার বলো তো তোমার নাম কি? আমার নাম ফতিয়া ওয়াহিদ। ওয়াও, কি সুন্দর নাম, ঠিক তোমার মতো। সবাই তাই বলে। ইশরাত মনে মনে বলে, বাপরে, কি ভাব এই বাচ্চা মেয়ের। তুমি এখানে কার সাথে এসেছো, আর তোমার সাথে লোক কোথায়? আমি স্কুলে এসেছি, আর আমার সাথে ড্রাইভার আঙ্কেল আছেন। এই যে এই পাশে। ফাতিহা হাত দিয়ে দেখিয়ে দেয়। নূর চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে তুমি ওই পাশে না দাঁড়িয়ে এখানে কি করছো?
আমি গাড়িতে উঠতে গিয়ে দেখি তুমি ঝালে কেমন করছো, তাই আমার কাছে পানি ছিল, তোমার জন্য নিয়ে এসেছি। তারপর চলে যেতে নিয়ে পিছনে ফিরে বলে ওঠে, যেটা খেতে পারো না সেটা কেন খাও? নূরের কেন যেন বাচ্চাটাকে খুব ভালো লেগেছে, তাই বলে। দাঁড়াও একটু। ফাতিহা দাঁড়ায়। নূর গিয়ে ফাতিহার গালে একটা চুমু খায়। তুমি অনেক ভালো তিহা বেবি। ফাতিহা কিছু না বলে নূরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি চলে যায়। নূর কিছুই বুঝলো না হুট করে কি হলো, এটা নিয়ে আর মাথা ঘামায়নি। দুজনই বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। এর মধ্যে তালহা স্যারের ফোন আসে। নূর রিসিভ করতেই বলে ওদের বাসায় গিয়ে যেন দেখা করে জরুরি কিছু নোটস দিবে। তাই বাড়িতে না গিয়ে তালহাদের বাসায় উদ্দেশ্যে যায় দুজন। তালহাদের বাড়ির সামনে এসেই দুজন কলিং বেলে চাপ দিয়ে থামে। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। ওদের জানা আছে এখন কে এসে দরজা খুলবে। দরজা খোলার শব্দ পেয়েই নূর সামনে দাঁড়িয়ে ভাউ করে ওঠে। বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে যায়। এর মধ্যে কারো কথা শুনে যেন রোবট হয়ে যায় নূর। একদম খামচে দেওয়ার চেষ্টা করবে না, এবার আর ছেড়ে দেব না, নখ সহ আঙুল কেটে ফেলবো। নূর আর ইশরাত সামনে তাকিয়ে দেখে সৌন্দর্য দরজার সামনে দাঁড়িয়ে। তার মানে তারা যাকে ভেবেছে সে দরজা খুলেনি, খুলেছে সৌন্দর্য। নূর হাত সামনে নিয়ে যে ভাও বলেছিল সামনে তাকিয়ে সৌন্দর্যকে দেখেই একইভাবে আছে। সরি স্যার, আমরা বুঝতে পারিনি আপনি দরজা খুলবেন। আসলে কি হয়েছে, আমরা ভেবেছিলাম তালা স্যার, না মানে তালহা স্যারের ভাতিজি দরজা খুলে দেবে। আমরা আরও কয়েকবার এসেছি, সে দরজা খুলে দিয়েছে, তো তাই ভাবলাম এবারও বুঝি দরজা খুলবে। ইশরাত কথাগুলো বলে সৌন্দর্যের থেকে দৃষ্টি সরায়। তারপর নূরের দিকে তাকিয়ে নূরের হাতগুলো নিচে নামায়। নূর খুব অস্বস্তিতে পড়ে যায়। মনে মনে তার একটাই প্রশ্ন, কেন 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 এই লোকটার সামনে কেন এমন হতে হবে? পৃথিবীতে কত লোক আছে, ওদের সাথে তো এমন কিছু হয় না, তাহলে এই লোকটার সামনে কেন? এর মধ্যে পিছন থেকে তালহা বলে ওঠে, কিরে সৌন্দর্য, দরজা খুলতে এসে তুই দেখি এখানেই পড়ে আছিস, কে এসেছে? বলেই সৌন্দর্যের পিছন থেকে উকি দিয়ে দেখে দরজার বাইরে নূর আর ইশরাত দাঁড়িয়ে আছে। ও তোমরাই শিখেছো, ভিতরে এসে বসো। এই সৌন্দর্য, সাইড দে ওদের। দরজার সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকলে ওরা ভিতরে প্রবেশ করবে কি করে? সৌন্দর্য তালহার কথায় সাইড হয়ে দাঁড়ায়। ইশরাত ভিতরে আগে আগে ঢুকে পড়ে। পিছন পিছন নূর গুটি গুটি পায়ে যায়। ইশরাতের কানের কাছে মুখ নিয়ে নূর বলে, ইস্যু এমন ভাবে কেউ ভিতরে ঢুকে নাকি? কি ভাববে ওনারা? লজ্জা সরম নেই তোর? চুপ যাবন, নিজের শ্বশুর বাড়িতে আবার কিসের লজ্জা শুনি? শ্বশুর বাড়ি মানে? শ্বশুর বাড়ি মানে বুঝিস না? এটা তো তালহা স্যারের বাড়ি, আর উনি তোর দুলা ভাই। বলেই ওনার কোনাটা দুই হাতে কসলাতে কসলাতে লাজুক হাসে, যেন সে লজ্জা পেয়েছে খুব। ওদের কথার মাঝখানেই তালহা বলে, তোমরা একটু বসো, আম্মু বাড়িতে নেই, ভাবে কিনে একটু বেরিয়েছে, দাদি আছে তবে উনি ঘুমাচ্ছে, আমি একটু রান্নাঘরে ছিলাম। ইশরাত ভালো করে তালহার দিকে তাকিয়ে দেখে কপালে আর গালে আটা লেগে আছে। দেখেই ফিক করে হেসে দেয়। ইশরাতের হাসি দেখে সকলেই ইশরাতের দিকে তাকায়। নূর হাত দিয়ে খোঁচা দেয় যেন সে না হাসে। এর মধ্যে পোড়া গন্ধ এসে নাকে লাগে। তালহা স্যার মনে হচ্ছে কিছু পড়ে যাচ্ছে, কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তালহার এতক্ষণে মাথায় আসে সে চুলায় সিঙ্গারা ভাজতেছিল, কড়াইয়ে দিয়েও এসেছে। ও নো, আমি তো সিঙ্গারা দিয়ে এসেছি। বলেই তালহা দৌড় দেয় রান্নাঘরে। সৌন্দর্য চুপ করে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইশরাত আর নূর সোফায় বসতে যাবে, এমন সময় রান্নাঘর থেকে তালহা স্যারের চিৎকার শুনে আর ওদের বসা হয় না। সকলেই রান্নাঘরের দিকে ছুটে। সিঙ্গারা পুড়ে যাওয়ায় তালহা ভুলবশত তাড়াতাড়ি করে হাত দিতে গিয়ে হাতে ছাকা খায়। নূর, ইশরাত আর সৌন্দর্য রান্নাঘরে গিয়ে দেখে হাত ধরে তালহা লাফালাফি করছে। ইশরাত তালহাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে আপনার স্যার, লাফালাফি করছেন কেন? আপনি ঠিক আছেন? তালহা কিছুই বলছে না। এবার সৌন্দর্য ব্রু কুচকে বলে, তোর ব্যাঙের মতো লাফালাফি শেষ হলে বলবি কি হয়েছে, আমাদের বললে খুবই উপকার হতো। হাতে গরম ছেঁকা লেগেছে ভাই। ইশরাত তালহার কথা শুনে কাউকে পরোয়া না করে তালহার হাত ধরে টেনে বসার ঘরে নিয়ে যায়। তারপর টেবিল থেকে গ্লাস এনে হাতটা ডুবিয়ে দেয়। তালহাকে জিজ্ঞেস করে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে বার্ন ক্রিম লাগিয়ে দিতে থাকে হাতে। সৌন্দর্য বসার রুমে এসে দেখে ইশরাত সুন্দর করে চিকিৎসা করছে তার বন্ধু। তালহা চুপচাপ শুধু দেখে চলেছে, কিছু বলছে না। সৌন্দর্য ওদের সামনের সোফায় বসে পড়ে।
নূর রান্নাঘরেই আছে। রান্নাঘরে কে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে। এসব নূরের একদম ভালো লাগছে না। হাতের ব্যাগটা সোফাতেই আছে। নূর আর কিছু না ভেবে আগে চুলার আগুনটা নিভিয়ে ফেলে, তারপর ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকিছু এক এক করে গোছাতে থাকে। সবকিছু গোছানো শেষ করে পোড়া সিঙ্গারাগুলো তুলে ফেলে দেয়, তারপর নিজে বানাতে থাকে, সাথে কফিও বসিয়ে দেয়। তালহা নিজের হাতের দিকে তাকিয়ে তারপর আশেপাশে চোখ বুলিয়ে বলে, নূর কোথায় চলে গেল? ইশরা তো তাকিয়ে দেখে নূর নাই, তাই ডাক দেয়। নূর, কোথায় তুই? নূরের কোনো সারা শব্দ না পেয়ে তালহা আর ইশরাত দেখতে যায় কোথায় আছে। গিয়ে দেখে রান্নাঘরে। তালহা অনেক করে বারণ করেছে এসব করতে হবে না, কোনো দরকার নেই এসবের, কিন্তু তালহার কথা নূর শুনেনি। বেশি সময় লাগবে না, হয়ে গেছে প্রায়। আর ওর রান্না করতে ভালোই লাগে, অগত্যা কি আর করার। তালহা রান্নাঘর থেকে বের হয়ে আসে। ইশরাত নূরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তালহা বের হয়ে সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য যেখানে বসে আছে সেখান থেকে রান্নাঘর পুরোটা দেখা যায়। তালহা গিয়ে সৌন্দর্যের পাশে বসে, তারপর কাঁধে হাত রেখে বলে ওঠে, আমি তোর মতিগতি কিছু বুঝতে পারছি না ভাই। কিসের মতিগতি? এই যে আমরা নূরকে খুঁজতেছিলাম, তোর এখান থেকে সব দেখা যাচ্ছে নূর কি করছে। এখন এটা বলিস না তুই দেখিস নি, তাও তুই আমাদের বলিস নি, আর না তাকে আটকেছিস। আমি আটকাবো কেন? সৌন্দর্য, কি ধরনের কথা বলিস তুই? কিছুই না, শালির হাতের রান্না খাওয়ার সুযোগ পেলি তাই আর কিছু বলিনি। তুই মুখে এটা বললেও তোর মুখের এক্সপ্রেশন অন্য কিছু বলছে, সে যাই হোক। নূর হাতে কফি আর ইশরাত সিঙ্গারা নিয়ে আসে, এনে টেবিলের উপর রাখে। হাত দিয়ে ইশরাত বাতাস করতে করতে তালহার দিকে তাকিয়ে বলে, মানবতা আজ কোথায়? ছাত্রীদের ডেকে এনে কাজ করায়। তুমি কি কাজ করেছো শুনি? সব তো নূরই করলো। আমারটা এমনিতেও চোখে পড়বে না। এই যে সিঙ্গারাগুলো এনে দিলাম রান্নাঘর থেকে, এটা কি কাজ না? ইশরাতের কথা শুনে সৌন্দর্য শব্দ করে হেসে ওঠে। তালহা আহাম্মকের মতো তাকিয়ে আছে। নূর মিটমিটিয়ে হাসছে। সৌন্দর্যের হাসির শব্দে আর চোখে সৌন্দর্যের দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে সন্তর্পণে নিজের চক্ষুদয় সরিয়ে নেয়। নূর এবার মিনমিনিয়ে বলে, সবাই কফি নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তারপর নিজেই একে একে সবার হাতে তুলে দেয়। সৌন্দর্যকে নিজে দিবে নাকি টেবিলে রেখে দিবে বুঝতে পারে না নূর। নিজে না দিলে কেমন দেখায়, সকলকেই তো হাতে হাতে এগিয়ে দিয়েছে, তাই একটু ইতস্তত বোধ হলেও সৌন্দর্যকে কফির কাপটা বাড়িয়ে দেয়। সৌন্দর্য বাধ্য ছেলের মতো কফি নিয়ে চুমুক বসায়। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখে বাড়ি থেকে ফোন এসেছে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে সৌন্দর্যের দাদি বলে ওঠে, দাদু ভাই, কোথায় তুই? কেন দাদি, কি হয়েছে? তুমি তো তালহার বাড়িতে। এখনই বাড়িতে আয় দাদু ভাই। ফাতিহা সেই স্কুল থেকে এসে দরজা লাগিয়ে বসে আছে, কিছুতেই দরজা খুলছে না। ডাকলাম ও সাড়াও দিচ্ছে না। আমার খুব ভয় হচ্ছে দাদু ভাই, বাড়িতে কেউ নেই ও। হোয়াট? এসব তুমি কি বলছো? আমি এখনই আসছি। কলটা কেটেই সৌন্দর্য কফির কাপটা টেবিলে রেখে উঠে পড়ে। যেতে যেতে তালহাকে বলে, আমার জরুরি কাজ আছে, আমি তোর সাথে পরে কথা বলে নিব। বলে সৌন্দর্য বেরিয়ে যায়। সকলেই হুট করে কি হলো বুঝলো না। চিন্তিত ভঙ্গিতে সৌন্দর্যের যাওয়ার দিকে তাকিয়ে রয়। আধা ঘন্টার রাস্তা সৌন্দর্য মনে হয় 10 মিনিটে পাড়ি দিয়েছে। কিভাবে যে সে গাড়ি চালিয়েছে শুধু সেই জানে। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকে। সৌন্দর্যের দাদি তার অপেক্ষাতেই ছিল। সৌন্দর্যকে ফাতিহার রুমের দিকে দৌড়ে যেতে দেখে নিজেও পিছনে পিছনে যায়। দরজার সামনে গিয়ে টোকা দিয়ে ডেকে ওঠে, মাম, এই মাম, দরজা খোলো। ভেতরে কি করছো? দেখো আমি ডাকছি তো, তোমার ছেলে তোমাকে ডাকছে। ফাতিহা কোনো সাড়া শব্দ করে না। সৌন্দর্য দাদির দিকে তাকিয়ে আবার ডাক দেয়, মাম, আমি বাইরে থেকে এসেছি, খুব পানি পিপাসে পেয়েছে, আমায় পানি দেবে না? মাম, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। সৌন্দর্য আবার দরজায় টোকা দিতে যাবে, এর মধ্যে দরজা খোলার আওয়াজ পায়। সৌন্দর্য স্বস্তির নিঃশ্বাস নেয়। দাদিকে চোখের ইশারায় আশ্বস্ত করে রুমের ভিতরে ঢুকে। ফাতিহা দরজা খুলে আবার বিছানায় চলে গেছে। সৌন্দর্য ফাতিহার মুখের দিকে তাকিয়ে অবাক হয়। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মাম, কি হয়েছে তোমার? Someone calling me Tia, Mr. Wahid. হোয়াট মাম? ফাতিহা এবার চোখ তুলে সৌন্দর্যের দিকে তাকায়।
তারপর ছলছল চোখে তাকিয়ে বলে, একটা আন্টি আজ আমাকে টিহা বলে ডেকেছে, সাথে আমার গালও টেনে দিয়েছে। এই দেখো এইভাবে। বলেই ফাতিহা নিজের গাল ধরে টেনে সৌন্দর্যকে দেখাতে থাকে। সৌন্দর্য এত সময় ব্রু কুঁচকে ফাতিহার দিকে তাকিয়েছিল। ফাতিহার গাল টানা দেখে নিজের হাসিটা অনেক কষ্টে দমিয়ে রেখেছে। এখন একদম হাসা যাবে না, নয়তো ফাতিহা বুড়ি বোম হয়ে সব উড়িয়ে দিবে। তাই কিছুতেই হাসা যাবে না। সৌন্দর্য মনে মনে বলি আওড়াচ্ছে, কন্ট্রোল সৌন্দর্য, কন্ট্রোল। ফাতিহা বসে বসে নাক টানছে। একটু পর পর সৌন্দর্য উঠে গিয়ে টিস্যু বক্স নিয়ে আসে। মাম, এখানে আসো আমার কাছে। তোমার ঠান্ডা লেগে গেছে। এত কেউ কাঁদে। আমাকে টিয়া বলেছে আর আমি কাঁদবো না? তোমার ওই আন্টিটা হয়তো জানতো না তুমি তিহা বলা পছন্দ করো না বা ইমোশনাল হয়ে যাও। আচ্ছা তুমি বলো তো, ওই আন্টিটার কি কোনো দোষ আছে এখানে? এটাই তো, সে না বুঝে তোমায় বলে ফেলেছে। এতে কারো কোনো দোষ নেই। আর তোমাকে নিজেকে অনেক শক্ত করে গড়ে তুলতে হবে। নিজে এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি না আমার ব্রেড কাল। ইয়েস। এখন এদিকে আসো, আমি নাক পরিষ্কার করে দিচ্ছি। তুমি কথা বলতে পারছো না। সৌন্দর্যের কথায় ফাতিহা লাফ দিয়ে এসে সৌন্দর্যের কোলে বসে। সৌন্দর্য সুন্দর করে এক হাতে ফাতিহাকে আঁকড়ে ধরে আর এক হাত দিয়ে ফাতিহার নাক পরিষ্কার করে দেয়। স্কুল থেকে এসে ফ্রেশও হয়নি মনে হয় মেয়েটা। চুলগুলো সব অগোছালো হয়ে আছে। সব চুল নিজের হাতে সৌন্দর্য ঠিক করে দেয়। আসো, আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি। ফাতিহাকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে দাদিকে কল দিয়ে বলে ফাতিহার জন্য খাবার পাঠানোর জন্য। সৌন্দর্য ফাতিহাকে ফ্রেশ করিয়ে রুমে এসে দেখে টেবিলের উপর খাবার রাখা। মনে হয় সার্ভেন্ট এসে দিয়ে গেছে। খাবার নিয়ে ফাতিহার মুখের সামনে ধরতেই সৌন্দর্যের ফোনে কল আসে। এক হাতে কল রিসিভ করে আর এক হাতে ফাতিহাকে খাওয়াতে থাকে। তালহা কল দিয়েছে। রিসিভ করতেই তালহা বলে ওঠে, কি হয়েছে সৌন্দর্য? কিছুই তো বললি না। তখন অমন কল পেয়ে তাড়াহুড়ো করে চলে গেলি। বাড়িতে সব ঠিক আছে? সব ঠিকই আছে। তবে ফাতিয়া? ফাতিয়া? কি হয়েছে ফাতিয়া? ঠিক আছে তো? আগে আমায় বলতে দে ইয়ার, এত প্রশ্ন করিস কেন? আচ্ছা বল। কার সাথে যেন আজ দেখা হয়েছে আর তিহা বলে ডেকেছে, তাই একটু ইমোশনাল হয়ে গেছে। তুই তো সব জানিসই। একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলে সৌন্দর্য, আহারে বাচ্চা মেয়েটা, এখন ঠিক আছে। এসবের চক্করে তোর স্বাদের সিঙ্গারা খাওয়া হলো না। আফসোস হচ্ছে। কত কিছু করলি সিঙ্গারা খাওয়ার জন্য। আমাকে জোর করে পাঠালি রান্না করতে, সব বাদ দিলাম। নূর সিঙ্গারা বানালো, তুই তো খেতেই পারলি না। কি টেস্ট ছিল ভাই, মুখে লেগে থাকার মতো। আমি এত টেস্টি সিঙ্গারা আর খাইনি দোস্ত। উফ, ভালো করেছিস। তুই কি ভেবেছিস এমন রসকস লাগালে আমার লোল পড়বে? হাউ ফানি। তোর জন্য দুইটা তুলে রেখেছি, আজকে আসবি, এসে খেয়ে যা, নাকি ফ্রিজে রেখে দেবো, কোনটা? সৌন্দর্য বকা দিতে গিয়েও থেমে যায়, কারণ ফাতিহা খেতে খেতে সৌন্দর্যের দিকেই তাকিয়ে আছে। সৌন্দর্য নিজেকে সংযত করে মিনমিনিয়ে বলে, মজা করা বাদ দিয়ে ফোন রাখ, নয়তো তোর খবর আছে। আমি মজা করিনি দোস্ত, আসলে তোর জন্য আফসোস হচ্ছে। এত টেস্টি সিঙ্গারা খেতে পারলি না। আহারে বেচারা। সৌন্দর্য তালহাকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দেয়। তুমি আমাকে না নিয়ে তালা আঙ্কেলদের বাড়িতে গিয়েছিলে? আমার একটু কাজ ছিল মাম। আমি খাবো না, তুমি হাত সরাও। তুমি আমাকে না নিয়ে গেলে কেন? মাম, পুরোটা শেষ করো খাবার। আমি ওই দিক দিয়ে আসার সময় তোমার তালাহা আঙ্কেল আমাকে টেনে নিয়ে গেছে। আর তোমার তো ক্লাস ছিল, তুমি ক্লাসে ছিলে, কি করে নিয়ে যাব বলো? আমি রেগে আছি। কি করলে রাগ ভাঙবে? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা। পাক্কা? তবে আজ না, কাল নিয়ে যাব। ওকে। এন্ড লাভ ইউ মিস্টার ওয়াহিদ। আই লাভ ইউ টু মাম। সকাল সকাল তৈরি হয়ে সোফায় বসে পা নাচাচ্ছে ফাতিহা। সে ঘুরতে যাবে, কি আনন্দ লাগছে তার। অনেকদিন কোথাও যাওয়া হয় না, আজ সে যাবে, কিন্তু অপেক্ষা তার সহ্য হচ্ছে না।
সেই কখন থেকে অপেক্ষা করছে সৌন্দর্যের আসার কোনো নামগন্ধ নেই। সৌন্দর্যের দাদি ফাতিহার পাশে বসে বসে পানের বাটা নিয়ে পান বানাচ্ছে। ফাতিহা তার দিকে তাকিয়ে বলে, উফ বুড়ি, তোমার জামাই এখনো আসছে না কেন? এত টাইম লাগে? দেখো সাজতে এসে তুমি বউ পেয়ে যাবে আর তোমাকে ভুলে যাবে। দিন দিন পেকে যাচ্ছিস ফাতু বুড়ি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার থেকেও বয়সে বড়। ফাতিহা মুখ ভেঙিয়ে অন্যদিকে তাকায়। এর মধ্যেই সৌন্দর্য গাড়ির চাবি হাতে আঙুলে ঘোরাতে ঘোরাতে শীষ বাজিয়ে ফাতিহার সামনে এসে দাঁড়ায়। ফাতিহা ঝটপট সোফায় উঠে দাঁড়ায়। সৌন্দর্য ঘুরে ফাতিহাকে কাঁধে তুলে নেয়। তারপর দুজনে চলে যায়। গাড়ি নিয়ে সৌন্দর্য পার্কের ভিতরে যাবে। এর মধ্যে ফাতিহা হাওয়াই মিঠাই দেখে বায়না ধরে সে খাবে। যা বলবে বলবেই, সৌন্দর্য বারণ করে ও মানতে পারবে না। অগত্যা গাড়ি থেকে নেমে যায় হাওয়াই মিঠাই আনার জন্য। যাওয়ার আগে ফাতিহাকে বারণ করে যায় গাড়ি থেকে নামতে। ফাতিহা সম্মতি দেয় সে গাড়ি থেকে নামবে না। ফাতিহা একটা বাচ্চাকে দেখে সৌন্দর্যের বলা গাড়ি থেকে না নামার কথাটা ভুলে যায়। কি মিষ্টি বাচ্চা মায়ের কোল থেকে খিলখিলিয়ে হাসছে, এটা দেখে নেমে আসে। মহিলাটার পিছন পিছন যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই বাচ্চাটাকে হারিয়ে ফেলে ফাতিহা। গাড়ি থেকে অনেকটা দূরে ও এসে গেছে। ফিরে আসার সময় 2-3টি কুকুরের ঘেউ ঘেউ শুনে তাকিয়ে দেখে ওর দিকেই তেড়ে আসছে। ফাতিহা ভয় পেয়ে উল্টো দিকে দৌড়াতে থাকে, কিন্তু কুকুরের সাথে পেরে উঠছে না। নূর আর ইশরাত কোচিং শেষ করে হেঁটেই বাড়ি ফিরছে। একটা বাচ্চাকে কুকুর দৌড়াচ্ছে এটা দেখে নূর দাঁড়িয়ে যায়। তারপর সে দৌড়ে যেতে থাকে। পিছন থেকে ইশরাত বারণ করছে যাওয়ার জন্য, কিন্তু নূর শুনছে না। যে মেয়েটা 10 হাত দূরেও কুকুর দেখে ইশরাতের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে, সে কিনা এখন দৌড়াচ্ছে। নূর গিয়ে ফাতিহাকে কোমর ধরে তুলে অন্য পাশে নিয়ে আসে। নিজেকে সামলাতে না পেরে ফাতিহাকে নিয়েই পড়ে যায়। ফাতিহা পাপ্পা বলে চিল্লিয়ে ওঠে। নূর ফাতিহাকে ব্যথা পেতে দেয়নি, দুইজনই পড়ে গেছে। নূর একটু তাকিয়ে দেখে কুকুরগুলো ছুটে একটা ডাস্টবিনের কাছে চলে গেছে। এর মধ্যে সৌন্দর্য দৌড়ে এসে ওদের কাছে থামে। ফাতিহাকে প্রথমে নূরের উপর থেকে তুলে জিজ্ঞেস করে ঠিক আছে কিনা। ফাতিহা ভয়ে কিছু বলতে পারছে না, শুধু কেঁপে চলেছে। সৌন্দর্য ফাতিহাকে বুকে জড়িয়ে নেয়, তারপর নূরের দিকে তাকায়, নিজের হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। এর মধ্যে ইশরাতও ওদের কাছে এসে পড়ে। সৌন্দর্য কিছু না বলে ইশরাতের কোলে ফাতিহাকে দিয়ে দেয়। নিচে বসে নূরের হাত ধরে তুলে। নূরের কোনোই ছিঁড়ে রক্ত ঝরছে। সৌন্দর্যের স্পর্শে নূর কেঁপে ওঠে, নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু সৌন্দর্য ছাড়ে না। হাত ধরে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে নূরের পাশে বসে। ঔষধ দেখেই নূরের চোখের পানি ছলছল করতে থাকে। সৌন্দর্য তা ভালো করেই লক্ষ্য করে। চোখ দুটোকে মনে হচ্ছে কোনো গভীর সমুদ্র। সৌন্দর্য মনে মনে আওড়ায়, চোখ তো না, যেন কাউকে ধ্বংস করার ক্ষেপণাস্ত্র। সৌন্দর্য খুব যত্ন সহকারে নূরের কোনায় ঔষধ লাগিয়ে দিচ্ছে। নূর প্রথমে লাগাতে চায়নি জ্বলনের ভয়ে। সৌন্দর্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সৌন্দর্যের শক্তির সাথে নূর পেরে ওঠে না। তার উপর আবার এক ধমক খেয়েছে সৌন্দর্যের কাছে ব্যাঘাত ঘটানোতে। সৌন্দর্যের চোখ রাঙানিতে আর কিছু বলার সাহস পায়নি নূর। একবার অবশ্য অসহায় দৃষ্টিতে ইশরাতের দিকে তাকিয়েছিল, এই আশায় ইশরাত হয়তো নূরকে এই জল্লাদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু বেচারি ইশরাত নিজেই সৌন্দর্যের ধমক শুনে গলা শুকিয়ে গেছে, ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সৌন্দর্য হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। নিজের কাজ শেষ করে ইশরাতের কোলে গুটিসুটি মেরে বসে থাকা ফাতিহার দিকে তাকায়। ফাতিহাকে ইশরাতের কোল থেকে ফাতিহাকে নিয়ে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলে। ততক্ষণে নূর নেমে যেতে নেয়। কেউ যেন আমার পারমিশন ছাড়া এক পাও না নড়ে। গম্ভীর কণ্ঠে বলা কথাটা নূরের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। কণ্ঠে কি যেন একটা ছিল। নূর আর গাড়ি থেকে নামার মতো সাহস দেখায়নি, চুপচাপ গাড়িতে বসে। ইশরাতও তাড়াতাড়ি গিয়ে নূরের সাথে পিছনে গিয়ে বসে। সৌন্দর্য ওদের দিকে তাকিয়ে সামনের সিটে ফাতিহাকে বসিয়ে দেয়। মাথায় চুলগুলো ঠিক করে কপালে অধর ছুঁয়ে জানতে চায়, পানি খাবে মাম? ফাতিহা এখনো মৃদু কাঁপছে। সৌন্দর্য আশ্বাস দিয়ে বলে, ভয় পায় না, তুমি তো আমার ব্রেভ গার্ল। কিছু হয়নি, সব ঠিক আছে, নিজেকে শান্ত করো। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে ফাতিহাকে পানি দেয়। ফাতিহা এক যোগ খেয়েই রেখে দেয়। ফাতিহার জন্য কিনে আনা হাওয়াই মিঠাই সৌন্দর্য ফাতিহার হাতে দেয়। ওই সময় এগুলো এনে দেখে ফাতিহা গাড়িতে নেই। হাওয়াই মিঠাই গাড়িতে রেখে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর ফাতিহাকে কুকুরের থেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে যাওয়ার আগেই নূর তাকে বাঁচিয়ে নেয়। সৌন্দর্য একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর ফাতিহাকে কোলে তুলে নিয়ে বলে, মাম
বি ইজি। আমি তোমাকে গাড়ি থেকে নামার কারণ বা ওই জায়গায় পৌঁছানোর জন্য কিছুই বলবো না। সো কাভাকাভি অফ করো। নূর আর ইশরাত সামনে থাকা দুজনের কথোপকথন নীরব দর্শক হয়ে শুনে ও দেখে চলেছে। নূরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা এত কোমল করে কথাও বলতে পারে। সৌন্দর্য গাড়ি চালু করার আগেই ফাতিহা মিনমিনিয়ে বলে, আমি এই আন্টিদের কাছে যাব। কি বললে? আমি ওদের কাছে গিয়ে বসবো। হাত দিয়ে নূরদের দিকে দেখিয়ে বলে ফাতিহা। সৌন্দর্য পিছনের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সৌন্দর্য সম্মতি জানাতে দেরি ফাতিহা সিটের উপর দিয়ে লাফালাফি করে ওদের কাছে যেতে দেরি হয়নি। আরে মাম, কি করছো এসব? ব্যথা পাবে তো। ফাতিহা ততক্ষণে দুজনের মাঝখানে জায়গা করে নিয়ে নূরের কাজ ঘেঁষে বসেও পড়েছে। সৌন্দর্য আর তেমন কিছু বলেনি। গাড়ি চালাতে চালাতে ওদের দুইজনের বাড়ির ঠিকানা জানতে চায়। ইশরাত ঠিকানা বলে দেয়। ফাতিহা ইশরাতের সাথে গল্প জুড়ে দিয়েছে, ওদের নামও জেনে নিয়েছে। ইশরাত গল্প করার মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ে। তার বিশ্বাস হচ্ছে না এসব কিছু। সৌন্দর্যের মেয়েটা কিছুতেই মানতে পারছে না। দেখে তো মনে হয় অবিবাহিত, তার কি না এত বড় একটা মেয়েও আছে? অবাক করা বিষয়। সারা রাস্তা তিনজন মিলে কথা বলতে বলতে যায়। যদিও বা নূরের গলা তেমন কানে আসেনি সৌন্দর্যের। ফাতিহা আর ইশরাতই জোরে জোরে কথা বলেছে। গাড়ির লুকিং গ্লাসে তিনজনের হাস্যজল মুখ ভেসে ওঠে। সৌন্দর্য তা গাড়ি চালাতে চালাতে অবলোকন করে। ইশরাতকে নূরের আগে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়। এই দিক দিয়ে নূরের বাড়ি ইশরাতের বাড়ির পরে, তাই নূর গাড়িতেই রয়ে যায়। নূরের বাড়ির সামনে এসে গাড়ি থামলে নূর নামতে নিবে, কিন্তু তার ওড়নায় টান পড়ায় পিছনে ঘুরে তাকায়। ফাতিহা নূরের ওড়না টেনে ধরে নূরের দিকে তাকিয়ে আছে। আমাকে তোমাদের বাড়িতে নিবে না? সৌন্দর্য ফাতিহাকে বলে। মাম, কি বলছো? নূর মুচকি হেসে বলে, তুমি যাবে আমার বাড়ি? ফাতিহা মুচকি হেসে সম্মতি দেয়, সে যাবে নূরের বাড়ি। আচ্ছা তাহলে আসো। না, আমি তো ফোন করেছি, যাব না। কেন? আসো। আরেকদিন আসবো, গুড বাই। বলেই আবার সামনের সিটে চলে আসে। নূর সৌন্দর্যের দিকে তাকিয়ে বাড়ির ভিতর হাঁটা দেয়। সৌন্দর্য মিনিট দুয়েক পর গাড়ি নিয়ে চলে যায়। এর মধ্যে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সময়ের ধারা তার নিজ গতিতে বয়ে চলে। নূরদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও দিয়ে দেয়। গত 2 বছরের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে নূর। পুরো বোর্ডে নূর প্রথম। নূর তার আশানুরূপ রেজাল্ট পেয়েছে। ইশরাতও ভালো করেছে। নূরের মতো না হলেও ইশরাতও ভালো ছাত্রী। ভর্তি পরীক্ষা দিয়ে নূর আর ইশরাত একই ভার্সিটিতে চান্স পায়। এর মধ্যে ওদের সাথে আরো কয়েকজন চান্স পেয়েছে। নূর আর ইশরাত খুব খুশি। জীবনেও ভাবেনি একসাথে থাকতে পারবে, একই ভার্সিটিতে চান্স পাবে। ভার্সিটি লাইফ দুজনেরই ভালো চলছে, তবে কিছু সমস্যাও আছে। সেটা দুজনই এড়িয়ে চলার চেষ্টা করে। এর মধ্যে ইশরাত তালহাকে জ্বালাতে ভুলে না। নূরের অবশ্য দেখা হয় মাঝে মাঝে তালহার সাথে। সৌন্দর্যের সাথে আর কারোরই দেখা হয়নি। সৌন্দর্যকে দুজনই প্রায় ভুলে বসেছে। ব্যস্তময় জীবন পার করছে। পড়াশোনা নিয়ে চলে যাচ্ছে দিন। এর মধ্যে 2 দিন পর এক্সামও শুরু হয়ে যাবে। সময় যে কোন দিক দিয়ে যায় বুঝতেও পারে না। অনার্সের জীবন নিয়ে ইশরাতের কত অভিযোগ। তার যে তালহাকে ছাড়া মন বসছে না সেটা বলে না। সব দোষ তার অনার্স পড়া নিয়ে। সব কাজ শেষ করে নূর বাড়িতে এসে মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকে। পড়াশোনাই একমাত্র তার ধ্যান জ্ঞান। বিকেলবেলা জানালার ধারে বসে পড়ছিল নূর। এর মধ্যে নূরের মা হাতে করে একটি শাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি তৈরি হতে বলে। নূরের ফুফাতো বোনকে বলে শাড়ি পরিয়ে দিতে। যত তাড়াতাড়ি এসেছেন তত তাড়াতাড়ি আবার চলেও গেলেন। নূরকে কিছু বলার সুযোগও দেয়নি। নূর বোনকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপু তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে চলে যায়। নূর বসে বসে ভাবছে হচ্ছেটা কি। 2 দিন পর তার এক্সাম, আর এরা কি শুরু করেছে। কিছু সময়ের মাঝে নূরের বাবা আসে রুমে। এসে মেয়ের পাশে বসে, মাথায় হাত রেখে বলে, আম্মু, বাবার প্রতি বিশ্বাস আছে না? নূর মাথা নাড়ে। বাবা, যা করছি তোমার ভালোর জন্যই করছি। বাবারা কখনো মেয়েকে জলে ভাসিয়ে দেয় না। আমি তো ভেবেচিন্তে সব করি, তুমি তো জানোই। শুধু একটু ভরসা রেখো। তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে চলে যান। নূরের মন কুড়াচ্ছে। অজানা ভয়ে হৃৎপিণ্ড ধপাস ধপাস করে শব্দ করছে। কিছু সময়ের মাঝে নূরের মা আর 2 জন মহিলা এসে নিয়ে যায় নূরকে। নূর রোবটের মতো চলতে থাকে। আসল ঝটকা তো তখন খায় যখন কাজী কবুল বলতে বলে। বাবার দিকে ছলছল দৃষ্টিতে তাকায় একবার।
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে নূর। হাই, এই কি ছিল তার জীবনে? সব আশা, স্বপ্ন, ভরসা সব এক নিমেষেই শেষ হয়ে গেল। ওইদিকে দিয়ে কাজী বারবার নূরকে কবুল বলতে বলছে, সেই দিকে তার খেয়াল কই? সে তো বাবার দিকে তাকিয়ে জীবনের হিসাব মিলাচ্ছে। নূরের বাবা করুণ চোখে তাকায়। বাবার তাকানো দেখে নূর মুখ দিয়ে কবুল বলা ব্যতীত একটা টু শব্দও বের করেনি। না জেনে না দেখে অজানা সম্পর্কে জড়িয়ে গেল। সব স্বপ্ন, সব আশা বিসর্জন দিল। নূরের বিয়ে কার সাথে হলো? কেন হঠাৎ তার বাবা তাকে বিয়ে দিল? কি হবে নূরের ভবিষ্যৎ? জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসবো পরবর্তী সিজন নিয়ে। গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।